আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, কেমন আছো তোমরা? আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও দেখি। ওয়ালাইকুম আসসালাম ঝর্ণা। হ্যাঁ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। তাওহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে। ওকে, তো আজকে প্রথম কথা হচ্ছে যে তোমাদের জি প্রযুক্তির ক্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো যে ভাইয়া তোমাদের জি প্রযুক্তি পড়াচ্ছিলেন, পড়া তো বুঝছো না? ভাইয়া সুন্দর করে বুঝাইছেন, বুঝছো কিনা? জি প্রযুক্তির পড়া, টিস্যু কালচার। ওকে, তো ভাইয়া একটা মেয়েকেও বোঝাইতে সক্ষম হয়েছেন যে আমরা যদি জীবন সঙ্গী হই তাহলে লাইফটা অনেক সুন্দর কাটবে। তো সেও যেহেতু রাজি হয়েছে, তো এই আজকের বৃহস্পতিবারে দুইজন আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো এখন বিয়ের মতো ইম্পর্টেন্ট কাজ ফেলে তো আসলে ক্লাস নেওয়া যায় না, তাই না বলো? তা আমরা বললাম যে যাও বিয়ে করো, পরের সপ্তাহে ক্লাস নেওয়া যাবে। তো আর যেহেতু তোমাদের আজকের স্লটটা খালি ছিল, তো ভাবলাম আমাদের ওই যে মিস হয়ে যাওয়া ক্লাসটা, যেটা আমরা গত এক সপ্তাহ আগে করতে পারিনি, তো ওইটা আমরা আজকে করে ফেলি। হ্যাঁ, এই তোমাদের ক্লাস নিব জন্য তো যেতে পারলাম না, তাহলে জুনিয়রের বিয়ে যেতামই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মিষ্টি তো ও খাওয়াবে, আমি কেন খাওয়াবো? ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে রেপ্লিকেশন। ওকে, ডিএনএ রেপ্লিকেশন। গতদিন আমরা জিন আর জেনেটিক কোড পড়েছি। আহ, সেই অংশটুকু কিন্তু কঠিন ছিল, আর আজকের অংশটা আরো কঠিন, বেশ জটিল। যখন প্রথম দিকে আহ, পড়ানোর সময় তোমরা আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে যে ভাই এটা কিভাবে হয়। হ্যাঁ, সেই প্রশ্নটা কিন্তু আমি অনেক সময় দেখলে ভয় পেতাম। কারণ একটা কোষ সৃষ্টি হয়েছে, কোষ কাজ করতেছে, আমরা বেঁচে আছি, সবই সুন্দর। বা মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতেছে, রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে, ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করতেছে। তুমি যদি জিজ্ঞাসা করো ভাই কিভাবে ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করে, এটা শুনলে আমার ভয় লাগে। কারণ কিভাবে করে ব্যাপারটা খুব কঠিন, বেশ জটিল। তোমরা ফটোসিনথেসিস পড়েছো 9-10-এ হালকা পাতলা, সালোক সংশ্লেষণ, সি3 চক্র, সি4 চক্র পড়ছো না? এই জিনিসগুলো কি খুব ছোট? বলো তো কিভাবে শর্করা তৈরি হয় ক্রেবস চক্রে, এই কি সরি সি3 বা ক্যালভিন চক্রে কিভাবে শর্করা তৈরি হয়, কিভাবে এটিপি তৈরি করে, কিভাবে এটিপি তৈরি হয়, এই জিনিসগুলো কিন্তু ভাই একটু জটিল। হ্যাঁ, কিভাবে তৈরি হয় জিনিসটা কিন্তু আসলে কথায় বলে প্রকাশ করানো খুবই কঠিন। মনে করো আমি তোমাকে বললাম এভাবে এভাবে তৈরি হয়, সব মাথার উপর দিয়ে যাবে। কি বললেন ভাই, কিছুই তো বুঝলাম না। আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, এগুলো জটিল জিনিস। হ্যাঁ, তো আজকে আমরা এমন একটা পড়ার টপিকে আসছি, কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আমরা বেসিক্যালি আজকে ওই জিনিসটাই শিখবো, মানে একটা জটিল জিনিস আমরা শিখবো। তো তোমাদেরকে আমি একটা গ্রুপে ভিডিও দিয়েছিলাম, যদিও বা বেশিক্ষণ আগে না, একটু আগেই। হ্যাঁ, তো তোমরা কি ওটা দেখছো ভিডিওটা? একটা অ্যানিমেটেড ভিডিও, 2.5 মিনিটের। দেখা হয়েছে? আচ্ছা, সমস্যা নাই। আমরা ক্লাসের মাঝেও দেখবো না ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা ক্লাসের পরেও দেখো। তো ঠিক আছে, আসো পড়া শুরু করি। আচ্ছা, ঠিক আছে, মেজবিন 2বার দেখছো, ওকে। তো প্রথমে আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা কি। এটা রিটেনের টপিক, এটা বলতে পারি আমি। এটা থেকে রিটেন আসে। রিটেনে তোমাদের রেপ্লিকেশন পদ্ধতিটাই আসে, যে কিভাবে রেপ্লিকেশন হয়। সো তোমরা এটাকে বুঝো না বুঝো, মেমোরাইজ করতে হবে। বুঝে মেমোরাইজ করতে পারলে ভালো। ঠিক আছে, তো আসো প্রথমে দেখি যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। আচ্ছা, আরএনএ আমরা পড়বো আমরা আগামী ক্লাসে। আরএনএ, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই 3টা টপিক আগামী ক্লাসে পড়বো, এবং এই চ্যাপ্টার ওই দিন শেষ হবে। ঠিক আছে, এইটুকুই বাকি আছে আর এই চ্যাপ্টারের। ওকে ভাইয়া। তো আরএনএ এর সাথে যেহেতু ডিএনএ এর তৈরি হওয়ার কোনো সম্পর্ক নেই, তাই আমরা ওটাকে আলাদা অপশনে রাখছি। হ্যাঁ, আচ্ছা, তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। আমাদের কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, তোমরা জানো। ধরো এই একটা কোষ, সেখানে 46টা ক্রোমোজোম আছে। মাইটোসিস বিভাজনের ফলে এই কোষ থেকে 2টা কোষ তৈরি হতে পারে। 2টা কোষেও কিন্তু 46টা করে ক্রোমোজোম বা 46টা করে ডিএনএ থাকবে। তাহলে ডেফিনেটলি বিভাজনের আগে এই 46টা ক্রোমোজোম
সংখ্যায় ডাবল হয়েছিল, মানে 92 ক্রোমোজোম বা ডিএনএ তে কনভার্ট হয়েছিল। 92টা ক্রোমোজোম হওয়ার কারণে এইখানে এই কোষে 46টা, এই কোষে 46টা, দুই কোষে 46টা করে ভাগ করে দেওয়া সম্ভব হয়েছে, তাই না? যদি এই 46টা ক্রোমোজোম বা 46টা ডিএনএ শুধু 46টাই থাকতো, তাহলে কিন্তু তুমি সমান দুই ভাগে দিতে পারতা না। তোমাকে যদি আমি বলতাম যে এখানে 46টা ডিএনএ আছে এই কোষে, এই ডিএনএ গুলাকে এই দুটা কোষকে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে তুমি এই কোষ দুটাকে কয়টা করে ডিএনএ দিতে পারতা বলো? দেখি, ছোট্ট একটা কোশ্চেন। এই কোষে 46টা ডিএনএ আছে, এই ডিএনএ কে এই দুটা কোষে ভাগ করে দিতে হবে, কয়টা করে পাবে কোষ দুইটা? 23টা করে, হ্যাঁ। কিন্তু আমরা তো জানি যে মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা ডিএনএ সংখ্যা সমান থাকে। তাহলে সমান করার জন্য এই কোষকে আগে কি করতে হবে? বিভাজনের আগে তার ডিএনএ কে ডাবল করতে হবে, সংখ্যায় দ্বিগুণ করতে হবে। এটাকে আমরা কোন দশায় পাই বলো তো? ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর রেপ্লিকেশন হয়? দশাটার নাম মনে আছে? কোষ বিভাজনে পড়েছো। এস দশা, মনে আছে রে? সিনথেসিস ফেজ, গ্যাপ 1, এস, গ্যাপ 2, ছিল না? মনে আছে? মাইটোসিসের আগে যখন ইন্টারফেজ হয়, প্রস্তুতি পর্যায়ে, সেই প্রস্তুতি পর্যায়ের তিনটা স্টেজ, গ্যাপ 1, এস, গ্যাপ 2। সেই এস দশায় বা সিনথেসিস দশায় ডিএনএটা রেপ্লিকেশন হয়ে যায়। ওকে, আমরা বইও দেখতে পারি। এটা 70 পেজ তো, 111 পেজের ওইদিকে পাওয়া যাওয়ার কথা। আর একটু আগে আছে। হুম, এই সেই আমাদের কোষ চক্র, ঠিক আছে। আর এই হলো কোষ চক্রের সেই ইম্পর্টেন্ট এস দশা, যেখানে ডিএনএ প্রতিলিপন হয়। যদিও বা এখানে এটাকে বলেছে ডিএনএ প্রতিলিপন, এটা অ্যাকচুয়ালি হবে ডিএনএ অনুলিপন। একই কথা, প্রতিলিপন অনুলিপন সেম, রেপ্লিকেশন। ঠিক আছে। তাহলে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস দশার যে গ্যাপ 1 দশা, এস দশা এবং গ্যাপ 2 দশা, তার এস দশাতে ডিএনএ রেপ্লিকেশনটা সম্পন্ন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি। ঠিক আছে। ওকে, তো রেপ্লিকেশন কিভাবে হয় এটার ব্যাপারে তো আমাদের কোনো আইডিয়াই ছিল না। আমরা কিভাবে জানবো? কোষের ভেতরে হয়, নিউক্লিয়াসের ভেতরে হয়, দেখা তো সম্ভব না। তখন দুজন সায়েন্টিস্ট, লেভিয়েনথাল ও ক্রেন, ওনাদের নাম মনে রাখতে হবে এমনটা না, এই দুজন সায়েন্টিস্ট তিনটা ফাঁকা বুলি ছোড়েন যে আমাদের মনে হয় ডিএনএ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতে পারে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হতে পারে, অথবা বিচ্ছুরণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতে পারে, ডিএনএ থেকে ডিএনএ কপি তৈরি হতে পারে। আপনারাই দেখেন যেটা ভালো মনে করেন। তো তোমরা কি জানো ওই আপনারা মানে আমরা এই তিনটার মধ্যে কোন পদ্ধতিটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছি? তারা তিনটা প্রস্তাব করেছিলেন: সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, বিচ্ছুরণশীল পদ্ধতি। তারা 2 নম্বরটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাকে মানে মানুষজন বলেছে যে না, আমাদের মনে হচ্ছে এইভাবেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ প্রসেসে। আচ্ছা, এখানে অনুকল্প লেখা, যার ইংলিশ হচ্ছে হাইপোথিসিস। আসলে যখন এই ডিএনএ তৈরির বা রেপ্লিকেশন হওয়ার পদ্ধতি নিয়ে তারা আলোচনা করছিলেন, তারা কিন্তু তখন এটা প্রমাণ করতে পারেন নাই। যেহেতু প্রমাণিত না, জাস্ট কল্পনা প্রসূত, তাই এটাকে আমরা হাইপোথিসিস বলি। হ্যাঁ, এটাকে আমরা হাইপোথিসিস বা অনুকল্প বলি, প্রমাণিত জিনিস না, যেহেতু তত্ত্ব বা থিওরি না এখনো। ঠিক আছে, তাহলে তিনটা ডিএনএ রেপ্লিকেশনের কয়টা থিওরি? তিনটা থিওরি, তো না, হাইপোথিসিস তিনটা: কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, আর ডিসপারসিভ বা সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর বিচ্ছুরণশীল অনুকল্প। এবং সব শেষে কোনটা প্রমাণিত হয়েছে? অর্ধ সংরক্ষণশীল অনুকল্প থেকেই নতুন ডিএনএ তৈরি হয়, এটা প্রমাণিত হয়েছে। সংরক্ষণশীল অনুকল্প জিনিসটা কেমন, আমি বইয়ের যে ছবি সেটাই দেখাচ্ছি। ধরো এটা একটা ডিএনএ। হুম, এই ডিএনএ সুতা থেকে
নতুন দুটা কপি তৈরি হয়, দুটা সুতা থেকে দুটা কপি তৈরি হয়, এবং দুটা নতুন কপি মিলে একটা ডিএনএ তৈরি করে। আর যেটা মাতৃ ডিএনএ যা ছিল তাই থাকে। ফলে এখানে মাতৃ ডিএনএ যা ছিল তাই থাকে, সেটা সংরক্ষিত থাকে, মাঝখান থেকে নতুন একটা ডিএনএ তৈরি হয়। তাই এটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প বা কনজারভেটিভ হাইপোথিসিস, যেখানে মাতৃ ডিএনএ দুটা নতুন ডিএনএ এর সূত্রকের জন্ম দেয়, নতুন এক সেট ডিএনএ তৈরি করে, কিন্তু নিজে যেমন ছিল তেমনই থাকে। এটা একটা। অর্ধ সংরক্ষণশীলটা এরকম, তোমরা একটু ছবিটা দেখো। এখানে একটা ডিএনএ ছবি দেওয়া আছে যেটাকে ব্ল্যাক করা আছে, ডিএনএ সুতাটা কালো করা। তোমরা বুঝতে পারছো আশা করি। তো এই কালো করাটা আমরা ধরে নিলাম এটা মাতৃ ডিএনএ। এই কালো করার সুতা দুইটা আলাদা হয়, প্রত্যেক সুতা তার মতো একটা সুতা তৈরি করে, এবং ওই সুতাটা যাকে তৈরি করে তার সাথে মিলে একটা নতুন ডিএনএ তৈরি করে। যেমন এই ডিএনএ দিকে যদি তাকাও, এখানে একটা কালো সুতা আছে মানে যেটা মাতৃ ডিএনএর অংশ, আর তার সাথে একটা সাদা সুতা আছে যেটা সে নতুন তৈরি করেছে। তো এই ডিএনএ এর মধ্যে 50% হচ্ছে মাতৃ ডিএনএ, আর 50% হচ্ছে নতুন ডিএনএ। তো যেহেতু 50% মাতৃ ডিএনএ সংরক্ষিত আছে, তাই এই পদ্ধতিকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। নিচেরটা দেখলেও বুঝবা, এখানে একটা কালো সুতা দেওয়া যেটা আসলে মাতৃ ডিএনএ, আর ওর মতো করে যে ডিএনএ তৈরি হচ্ছে ওটাকে নর্মালি সাদা করে দেওয়া আছে, ওটা হচ্ছে অপত্য ডিএনএ। এবং এই মাতৃ ডিএনএ আর অপত্য ডিএনএ মিলায় আর একটা ডিএনএ তৈরি করছে। তাহলে ডিএনএ ছিল একটা কপি, এখন হলো দুটা কপি, এবং এই দুটা কপির প্রত্যেকের মাঝে মাতৃ ডিএনএ এর অর্ধেক আছে, নতুন ডিএনএ এর অর্ধেক আছে। তাই এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, কারণ এখানে মাতৃ ডিএনএ অর্ধেক পুরাতন থেকেই আসে, মাতৃ ডিএনএ থেকেই নতুন ডিএনএ এর অর্ধেক আসে, আর নতুন ডিএনএ নতুন করে অর্ধেক তৈরি হয়। এই জন্য এটা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। বিজ্ঞানীরা ধারণা করেছেন এভাবেই ডিএনএ রেপ্লিকেশন হয়। আর শেষেরটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। এটার মিনিংটা একটু অদ্ভুত টাইপের। ঠিক আছে। বয়স বাড়ার সাথে সাথে ভাইয়া কোষ বাড়ার সাথে সাথে কি ডিএনএ সংখ্যা বাড়ে? তোমাদের কি মনে হয় আমাদের শরীরে কোষ সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাবে কিনা? তোমাদের কি মনে হয় বলো। আচ্ছা, এই যদি এটা দেখো, বিচ্ছুরণশীল অনুকল্প, একটা ডিএনএ কয়েকটা খণ্ডে ভাগ হয়ে যায়, কয়েকটা টুকরায় ভাগ হয়ে যায়, এবং সেই টুকরাগুলা নতুন করে ডিএনএ এর অংশ কপি করে বা তৈরি করে। নতুন যে দুটা ডিএনএ তৈরি হয়, তার কোনো কোনো অংশ পুরাতন, কোনো কোনো অংশ নতুন, যেটা র্যান্ডম, কোনো নির্দিষ্ট নিয়ম মানে না। তাই এটাকে বলা হয় বিচ্ছুরণশীল অনুকল্প। ঠিক আছে। হ্যাঁ, পূর্ণিমা বলছে যে ভাইয়া হ্যাঁ, যখন একটা দেহে কোষের সংখ্যা বাড়ে তখন সেখানে ডিএনএ এর সংখ্যাও বাড়ে। ঠিক আছে, তুমি যখন জাইগোট ছিলে তোমার শরীরে ডিএনএ ছিল মনে করো 46টা, একটা কোষ ছিল তোমার। এখন সেখানে 100 ট্রিলিয়ন কোষ, তাহলে সেই পরিমাণ ডিএনএ বেড়েছে, তাই না বলো? তাহলে বিচ্ছুরণশীল হলো একটা মাতৃ ডিএনএর অংশগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এবং এক একটা টুকরা তার মতো নতুন কপি তৈরি করবে, এবং ওই কপি আর পুরাতন কপি মিলায় হ্যাঁ হ্যাফাজার্ডলি নতুন ডিএনএ তৈরি করবে। দেখা যাচ্ছে যে এইখানকার ডিএনএটাতে এই অংশটুকু কালো মানে মাতৃ ডিএনএ, আর এই ডিএনএ এর এই অংশ দুটা অংশ কালো মানে মাতৃ ডিএনএ, এইটা নতুন ডিএনএ। আর এখানে এইটা আর এইটা নতুন ডিএনএ। অর্থাৎ নতুন পুরাতন মিলায়ে হবে, কোনো নিয়ম ছাড়াই। এই জন্য এটাকে বলা হয় বিচ্ছুরণশীল বা ডিসপার্সিভ অনুকল্প। হ্যাঁ। আচ্ছা ভাই, ক্রোমোজোম বাড়লে ডিএনএ বাড়বে? হ্যাঁ, ক্রোমোজোম বাড়া মানেই ডিএনএ বাড়া, কারণ ক্রোমোজোম এর ভেতরে ডিএনএই আছে। ওকে, তাহলে এই তিনটা জিনিস একটু নাম জানলেই হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন তিন ভাবে হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা ছিল: সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, বিচ্ছুরণশীল অনুকল্প। সর্বসম্মতিক্রমে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ কপি হয় বলে বিজ্ঞানীরা মত প্রকাশ করেছেন। ঠিক আছে। ওকে, এরপরে আসো। এখানে কয়েকটা প্রমাণ দেওয়া আছে যে কে কোনটা প্রমাণ করেন। তোমরা এর নামটা মনে রাখতে পারো, মেসেলসন এবং এস্টাহল। ওনারা ইকোলাই ব্যাকটেরিয়াতে, তোমরা সবাই ইকোলাই নাম শুনেছো, এই ব্যাকটেরিয়াতে এই সেমি কনজারভেটিভ হাইপোথিসিস প্রক্রিয়াটা যে আসলেই সম্পূর্ণ হয় সেটা প্রমাণ করেন। ওকে। আচ্ছা, এরপর আসো সুয়েকা মানব হেলা কোষে এটা প্রমাণ করেন, এবং সাইমন, সাল লাগবে না,
ক্লামাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা প্রমাণ করেন। তোমরা আমাকে কয়েকটা কোশ্চেন উত্তর দাও। প্রথমে বলো যে আমাদের এই যে ক্লামাইডোমোনাস শৈবাল, সেই শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন বলো তো। ক্লামাইডোমোনাস শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি। আচ্ছা, পেয়াল আকৃতি। গুড। মনে আছে তাইলে। তাহলে ক্লামাইডোমোনাস একটা এককোষী শৈবাল, দ্বি ফ্লাজেলা যুক্ত, এবং এটাতে ক্লোরোপ্লাস্ট থাকে পেয়াল আকৃতির। হ্যাঁ। আচ্ছা, এরপরে আগেরটা যেটা আছে এটা তো ছিল সাইমন ক্লামাইডোমাস শৈবালের কথা। সুয়েকা যে মানব হেলা কোষের বললো, মানব হেলা কোষ মানে বুঝো? মানব হেলা কোষ জিনিসটা কি? কেউ জানো এটার ব্যাপারে? আচ্ছা, হিমু বলেছো ভাইয়া একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে? একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে ভাইয়া। একটা ক্রোমোজোমে একটা ডিএনএ, লম্বা একটা ডিএনএ অবস্থান করে। ঠিক আছে, তোমরাও মনে রাখবা। তাহলে তোমার এক একটা কোষে কয়টা ডিএনএ আছে? 46টা ডিএনএ। ওকে। দেন আসো, এই যে যেটা বলছিলাম আমি, মানব হেলা কোষ এটা কি জিনিস? এটা শুনবা তো অবাক হয়ে যাবা। হেনরিয়েটা ল্যাক্স নামের একজন মহিলা ছিল। আমেরিকাতে থাকতো, বাট কৃষ্ণাঙ্গ ছিল। হুম, কৃষ্ণাঙ্গ মানে আফ্রিকান আর কি। তো হেনরিয়েটা ল্যাক্স একটা সাধারণ মহিলা ছিলেন। বিবাহিত ছিলেন। বাচ্চা ছিল দুইটা না তিনটার মতো। 52 বছর বয়স মনে হয় ওই সময় ওনার। উনি একটু অসুস্থ হলেন। অসুস্থ হলেন মানে ওনার টিউমার হলো আর কি। এবং ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন যে টিউমারটা ক্যান্সার হয়ে গেছে, বাঁচানো টাফ। আমরা টিউমারটা কেটে অপারেশন করে দেখতে পারি যদি বাঁচে। তারপরে তার অপারেশন করা হয় এবং টিউমারটা কেটে শরীর থেকে আলাদা করা হয়। আনফরচুনেটলি উনি বাঁচেন নাই, মারা গেছেন। তোমরা জানো যে টিউমার বডি থেকে অপারেশন করার পরে টিউমার কি ফেলে দেওয়া হয় নাকি পরীক্ষা নিরীক্ষা করা হয়? এরকম জারে মধ্যে, ফরমালিনের মধ্যে রাখা হয়, প্রিজার্ভ করা হয়। এই টিউমারের মধ্যে আসলে ক্যান্সার আছে কিনা বা কোন ধরনের ক্যান্সার আছে এটা চেক করা হয়। ঠিক আছে। তোমরা এটা নাম শুনেছো মনে হয়, বায়োপসি করা। ধরো আমাদের কাছে যদি কোনো একটা রোগী আসে যার শরীরে অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে টিউমার হয়েছে, তাহলে আমরা ওই টিউমার থেকে কিছু টিস্যু নিই, এটাকে বলে বায়োপসি। সেই টিস্যুটাকে প্যাথোলজিতে পরীক্ষা করা হয়। এটাকে বলে হিস্টোপ্যাথোলজি। প্যাথোলজিতে পরীক্ষা করে প্যাথোলজিস্ট নির্ণয় করেন এই টিউমারটা কি এখন স্বাভাবিক বা নিরীহ পর্যায়ে টিউমার আছে নাকি ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সার হলে অনেক রকমের ক্যান্সার আছে, কোন ধরনের ক্যান্সার এটা তৈরি হয়েছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। তো ওনার ওই টিউমারটাও গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। এবং টিউমারটা ল্যাবে টেস্ট টিউবের মধ্যে রাখা হয় বা সংরক্ষণ করার পরে যেটা হয় যে পরের দিন সায়েন্টিস্টরা, বা সায়েন্টিস্ট তো না, ল্যাব টেকনোলজিস্ট যারা ল্যাবে কাজ করেন, তারা এসে অবাক হয়ে দেখেন যে হেনরিয়েটা ল্যাক্সের যে টিউমারটা, সেইটা আগের দিন যতখানি সাইজ ছিল পরের দিন তার চেয়ে বড় হয়ে গেছে। এবং তারা তো অবাক হন, মানে টিউমারটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায় যে এটা সেল ডিভিশন করছে। আমার শরীরের একটা মাংসপিণ্ড শরীর থেকে কেটে আলাদা করে রাখা হয়েছে প্রায় 8-10 ঘন্টা আগে, কিন্তু এখনো সে কোথা থেকে পুষ্টি নিয়ে সে সেল ডিভিশন করে যাচ্ছে। আজব ব্যাপার। এই কোষ তো মরে যাওয়ার কথা। এই তো ওর শরীর থেকে আলাদা হয়েছে, তার মানে ওর পুষ্টি, অক্সিজেন এগুলো তো বন্ধ হয়ে গেছে, তাহলে তো মরে যাওয়ার কথা। কিন্তু হেনরিয়েটা ল্যাক্সের বডি থেকে সেই পাওয়া সেলগুলো মরে যায় নাই, তারা বেঁচে ছিল এবং তারা কোষ বিভাজন করছিল। এবং অবাক হওয়ার পালা,
এই টিউমারটাকে কেটে দুই ভাগ করে দুই পাত্রে রাখা হয়েছে, তারা দুই পাত্রেই সেল ডিভিশন করা শুরু করেছে। সবাই তো অবাক, সবাই নড়ে চড়ে বসে এবং এসে তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে যে লাইফে, লাইফে না হিস্ট্রিতে ফার্স্ট এবং লাস্ট এমন একটা মাংসপিণ্ড পাওয়া গেল যেটা বডির বাইরেও জীবিত আছে এবং কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করে যাচ্ছে। ইমমর্টাল সেল বলতে পারো, ঠিক আছে, অমর কোষ। তো ওই হেনরিয়েটা ল্যাক্সের ওই কোষ এখন বিশ্ব জুড়ে বিভিন্ন ল্যাবে এখনো অবস্থান করছে, এখনো তারা সেল ডিভিশন করছে। অবাক লাগছে না? যেহেতু এটা মানুষের দেহের টিউমার, মানুষের মতোই কোষ দিয়ে তৈরি, এইটা গবেষণা কাজে ব্যবহার করা হয়। যেমন সুয়েকা এই কোষে কিভাবে রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেটা নিয়ে গবেষণা করেছেন। তারপর একটা নতুন ঔষধ আবিষ্কার করার পরে সেই ঔষধগুলো কিভাবে উম, আমাদের বডিতে রিয়েকশন করবে, এটা ওনার ওই টিউমারের উপর দিয়ে চেক করা হয়, যেহেতু ওটাও মানুষের একটা কোষ, মানুষের একটা টিস্যু। তো ওনার নামের এই যে হেনরিয়েটা ল্যাক্স, সেখান থেকে হেনরিয়েটা থেকে হে, ল্যাক্স থেকে লা, এই দুটো শব্দ মিলায় হেলা সেল বলা হয় এটাকে, হেলা কোষ বা হেলা সেল। বুঝছো ব্যাপারটা? এই কাহিনী যখন আমি পড়ছিলাম আমারও বেশ অবাক লাগছে। হুম। এখন এগুলো তো সবই ইয়ে ভিউ ভাইয়া, মাইক্রোস্কোপিক ভিউ, যেগুলো ওনার ওই সেলগুলা দেখাচ্ছে, ঠিক আছে, অনেক আগের ঘটনা। তাই আসলে অনেক কিছুই মিস হয়েছে আমাদের, খুঁজে পাওয়া যায়নি। এখনকার দিনের হলে তো ভালোই হইতো, আরো গবেষণা করা যেত। হুম। কোন এক সায়েন্টিস্ট ওনার সেল নিয়ে ছবি তুলেছেন। ওকে, এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ওনার সেলের ছবি। তো যে দেখতে পারতেছো এই যে এই ছবি, এটা ওনার এলার সেল এগুলো। যদি সুযোগ পায় তো সেল ডিভিশন করতে থাকে, মানে এনভায়রনমেন্ট পাইলেই সেল ডিভিশন করতে থাকে। বুঝছো? তোমরা এখানে ক্যাপশন দেখতে পারো। ওকে। হ্যাঁ, এখনো চলছে। কিভাবে পসিবল এটা তো আসলে আমরাও জানি না, এটা তো একটা এক্সেপশন, ঠিক আছে। ওকে, যাই হোক, তাহলে হেলা সেলের মধ্যে অনেক গবেষণা হয়, এরকম একমাত্র কাহিনী এই পর্যন্ত পৃথিবীতে রেকর্ডকৃত। এখন হতে পারে অন্য কারো বডিতে এরকম অমর কোষ আছে, আর তিনি মরে গেলেন, ডাক্তারের কাছে গেলেন না, বা ডাক্তার তার টিউমার নিয়ে ওইভাবে পরীক্ষা করলেন না, তাহলে তার রহস্য উদ্ঘটিত হবে না, তাই না? যাই হোক, তাহলে হেলা সেল ব্যাপারে জানলা, হেনরিয়েটা ল্যাক্সের নাম থেকে হেলা কথাটা আসছে। মেসেলসন স্টাহল কিভাবে পরীক্ষা করেছিলেন আমাদের দরকার নাই, তোমরা রিডিং পড়ে নিতে পারো, ঠিক আছে। আমিও নিব প্র্যাকটিক্যালের জন্য। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসো। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া ডিএনএ অণুর কিভাবে রেপ্লিকেশন বা প্রতিলিপন হয় সেটা আমরা একটু দেখব। এখানে আমাদের দেওয়া আছে যে কোষ বিভাজন শুরুর আগেই ইন্টারফেস পর্যায়ে একটি ডিএনএ ডাবল হেলিক্স থেকে দুইটি ডাবল হেলিক্স তৈরি হয়, মানে ওই যেটা বলতেছিলাম, রেপ্লিকেশন কখন হয়? ইন্টারফেজে হয়। এবং ইন্টারফেজের কোন ধাপে? এস ধাপে। দেখতে পাচ্ছ তোমরা, আশা করি, ঠিক আছে। সংজ্ঞাটা এখান থেকে মনে রাখতে পারো যে যে প্রক্রিয়া একটা মাতৃ ডিএনএ থেকে তার অনুরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয় তাকে বলা রেপ্লিকেশন। আচ্ছা, ঝর্ণার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, একটা কোষে 46টা ক্রোমোজোম আছে না পুরো বডিতে 46টা ক্রোমোজোম আছে? এটাও মাঝে মাঝে অনেকে কোশ্চেন করে, একটা করে কোষেই 46টা করে ক্রোমোজোম আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমার বডিতে কোষ ক্রোমোজোম কতগুলো আছে? 46 ইন্টু 100 ট্রিলিয়ন কোষ, তাহলে 46 ইন্টু 100 ট্রিলিয়ন, এইভাবে। আচ্ছা, বাসন্তী বলছে ভাই নিউট্রিশন কই পায়? ওর কোষগুলা এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ডিভাস্টেটিং যে ওরা বাতাস থেকেই অক্সিজেন এবং পুষ্টি সংগ্রহ করতে পারে, এই টিউমার সেলগুলো।
ঠিক আছে ভাইয়া, এই জন্য আমাদের কোনো ব্লাড সাপ্লাই না থাকা সত্ত্বেও তারা সেল ডিভিশন করতে পারে। ওকে, তাহলে এই দুটো একটু মনে রাখবা, যে কখন ডিএনএ রেপ্লিকেশন হয় আর ডিএনএ রেপ্লিকেশনের সংজ্ঞা। হ্যাঁ, এরপরে আসো। এখানে কিছু কথা আছে, এগুলো অত বেশি দরকার নাই। একটা জিনিস তোমাদেরকে একটু এমসিকিউ এর জন্য বলে রাখি। ব্যাকটেরিয়া ডিএনএ তো বৃত্তাকার, তাই না? সেই বৃত্তাকার ডিএনএ তে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। তো আদি কোষের মধ্যে, আদি কোষের তাহলে ডিএনএ তৈরির স্পিডটা কেমন দেখো। যেমন তোমাদেরকে বলি, বেস পেয়ার যুক্ত হতে পারে মানে কি? ধরো এটা এ, এটা টি, এটা সি, এটা জি, একসাথে হচ্ছে না? এ টি সি জি, আবার মনে করো জি সি, আবার মনে করো টি এ। এই যে এগুলা একটা বেস পেয়ার, তাই না ভাইয়া? বলো, এটা একটা বেস পেয়ার বা ক্ষারক যুগল, এটা একটা বেস পেয়ার বা ক্ষারক যুগল, এটা একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার। ওকে না? তো ব্যাকটেরিয়ার যখন নতুন ডিএনএ তৈরি হয়, তখন 1 মিনিটে মানে 60 সেকেন্ডে প্রায় এরকম, আমি 1 2 3 4 চারটা বেস পেয়ার দিলাম, ওদের 1 মিনিটে 10 লক্ষ বেস পেয়ার তৈরি হয়। মানে বোঝাইতে চাচ্ছি, এটা খুব ফাস্ট একটা প্রসেস, ঠিক আছে? আর প্রকৃত কোষে, আমাদের কোষে একটু কম, অত বেশি ফাস্ট না। মিনিটে 500 থেকে 5,000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াতে আজকে কোন টপিক পর্যন্ত পড়বো আমরা? শুধু আজকে রেপ্লিকেশন প্রক্রিয়াটা পড়বো, এরপরে ট্রান্সক্রিপশনের আগ পর্যন্ত পড়বো ভাইয়া, হ্যাঁ? যে শুরু থেকে ট্রান্সক্রিপশনের আগ পর্যন্ত। তাহলে 500 থেকে 5,000 স্পিড আমাদের রেপ্লিকেশনের, আর ব্যাকটেরিয়ার 10 লক্ষ। আচ্ছা, রেপ্লিকেশন একটা ডিএনএ তে অনেক জায়গায় শুরু হতে পারে, একটা লম্বা ডিএনএ তে অনেক জায়গায় রেপ্লিকেশন শুরু হতে পারে। যেমন ড্রসোফিলা একটা মাছি, এই তোমরা ড্রসোফিলা মাছির নাম শুনেছো? একটা মাছি, নর্মালি তোমরা বাসায় যে মাছিটা দেখো ওটাই ড্রসোফিলা মাছি। ওর একটা নাম আছে, আমাদের রুমেও একটা আছে। ও সামনে আসলে দেখাবো নে। কই গেল রে? এখনই এদিকে ঘুরতেছিল। আচ্ছা, যাই হোক, ড্রসোফিলা মাছির 50,000 জায়গায় একসাথে রেপ্লিকেশন শুরু হতে পারে। মানে বোঝাচ্ছে যে অ্যাট এ টাইম অনেক জায়গায় রেপ্লিকেশন হয়, এই আর কি। ওকে, ঠিক আছে, এরপরে আসো। রেপ্লিকেশন যে হবে, একটা ডিএনএ থেকে যে দুটা ডিএনএ তৈরি হবে, সেটার জন্য তো কিছু উপকরণ লাগবে। তুমি একটা জিনিস বানাবা, রুটি বানাবা, তাহলে তো কিছু উপকরণ লাগবে, লাগবে না বলো? তো সেই রকম রেপ্লিকেশনের জন্য কিছু উপকরণ লাগবে, এবং অবভিয়াসলি তোমাদের উপকরণগুলোর নাম মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, একটা ডিএনএ তৈরির জন্য আগে থেকে একটা ডিএনএ লাগবে, মাতৃ ডিএনএ লাগবে। সেই মাতৃ ডিএনএটাকে বলা হয় ছাঁচ বা টেমপ্লেট। তাহলে নতুন ডিএনএ তৈরির টেমপ্লেট হচ্ছে পুরাতন ডিএনএ, মানে যেটাকে আমরা মাতৃ ডিএনএ বলি। ওকে, দেন আসো, আমরা নতুন ডিএনএ তৈরির জন্য যে জিনিসগুলা আমাদের দরকার, সেটা হচ্ছে, সেটার কাঁচামাল দরকার। এই যে আমি, ধরো এটা নতুন ডিএনএ, ধরে নাও এটা একটা দ্বিসূত্রক নতুন ডিএনএ, যেমন এ টি সি জি, জি সি টি এ। তাহলে আমার এগুলা লাগবে, তো এই যে এ লাগবে, টি লাগবে, মানে নিউক্লিওটাইড গুলো লাগবে, তাই না? এই নিউক্লিওটাইড ছাড়া কি আমি নতুন ডিএনএ বানাইতে পারবো? ইট ছাড়া কি আমি বাসা বানাইতে পারবো? পারবো না তো। ঠিক আছে, আসলেই। ভাই, এখানে একটা মাছি ছিল, কোথায় গেল? ওর একটু লাগতো, ওর নাম আসছে এখানে। আচ্ছা, দাঁড়াও, আমরা দেখি, যদি পাই আবার তোমাদেরকে দেখাবো। এরপর আসো। তাহলে প্রথমে তোমাকে ছাঁচ লাগবে, এরপরে তোমাকে ইট লাগবে। ইট মানে নতুন নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড লাগবে, হ্যাঁ? নিউক্লিওটাইড লাগবে, যেমন ডি এটিপি, ডি জিটিপি, ডি টিটিপি, ডি সিটিপি। বলো তো এখানে কোন নিউক্লিওটাইডটা নাই? বলতে পারো? চারটা নিউক্লিওটাইডের নাম পাচ্ছ তোমরা: ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। হ্যাঁ, ডিঅক্সি ইউরিডিন ট্রাইফসফেট বলতে কিছু হয় না, কারণ ডিএনএ তৈরির সময় ইউরাসিল ক্ষারক লাগে না বা থাকে না। হুম, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের মধ্যে তো বন্ধন সৃষ্টি হবে, তাই না? এটি, বলো এটি এর মাঝে কয়টা বন্ধন থাকে? এটি এর মাঝে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? দুইটা। আর সিজি এর মাঝে?
তিনটা। তাহলে এই যে বন্ড তৈরি হবে, বন্ড তৈরির সময় শক্তি লাগবে, তাই না ভাইয়া? তাহলে বন্ড সৃষ্টির জন্য প্রচুর শক্তি লাগবে, তা তোমাকে এটিপি লাগবে আর কি, এমনি শক্তি মুদ্রা যেটা নর্মালি। হ্যাঁ, তাহলে তোমাকে কি লাগবে, আবারও রিপিট করছি, একটা টেমপ্লেট লাগবে, অসংখ্য নিউক্লিওটাইড লাগবে যেটা দিয়ে ডিএনএ তৈরি হবে, এরপরে শক্তি লাগবে, প্রক্রিয়া চালানোর জন্য কিছু এনজাইম লাগবে, ওকে, কিছু সহযোগী প্রোটিন লাগবে, যাদেরকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। এই যে আমি একটা সংজ্ঞাতে চলে আসছি, রেপ্লিজোম কি? রেপ্লিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এনজাইম এবং প্রোটিন সমূহকে বলা হয় রেপ্লিজোম। ওকে, তাহলে সংজ্ঞাটা একটু দাগায় নাও, ক নাম্বার লিখে রাখো। রেপ্লিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এনজাইম এবং প্রোটিনকে একত্রে বলা হয় রেপ্লিজোম। আর রেপ্লিকেশন এর একককে কি বলে বলো তো? আচ্ছা, তোমাদের মেসেজ বক্স প্রাইভেট করে দেওয়া হয়েছে। মনে আছে আমরা গত ক্লাসে পড়লাম রেপ্লিকেশনের একককে কি বলে? এটা তো রেপ্লিজোম। ওটা কি ছিল? রেপ্লিকন। প্রজ্ঞা বলেছো, সাবরিনা, তারপরে সাইমা, বাসন্তী, ঝর্ণা, আচ্ছা সবাই পারছো, সঞ্জিদা, পূর্ণিমা। ওকে, তাহলে রেপ্লিকন ছিল রেপ্লিকেশনের একক, আর রেপ্লিজোম হলো রেপ্লিকেশন প্রক্রিয়ায় যে এনজাইম এবং প্রোটিন গুলো লাগে তারা। ওকে, একসাথে। তো রেপ্লিজোমের প্রধান এনজাইমকে বলা হয় ডিএনএ পলিমারেজ। মনে রাখবা এটা স্টার মার্ক। তাহলে হেড অফ দা রেপ্লিজোম সে কে? সে হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইম, এই এনজাইম রেপ্লিজোমের প্রধান এনজাইম। এছাড়াও সহযোগী আরো অনেক এনজাইমই আছে, তাদের নাম আমরা একটু দেখতে পারি। হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেস, টপওয়াইসোমারেজ। নামগুলো পড়ো একটু সবাই। আবারও বলছি, হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেস, টপওয়াইসোমারেজ। ওকে, তাহলে এই ছিল এনজাইমগুলোর নাম। আমরা এবার অ্যাপ্লিকেশনের ধাপে চলে আসি। তাহলে রেপ্লিকেশন এর আমরা জটিল ধাপে চলে যাচ্ছি। আবার একটু আমি রিপিট করছি আজকের পড়াগুলো, আধা ঘন্টা আমরা যা পড়লাম। রেপ্লিকেশন কাকে বলে? মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন। রেপ্লিকেশন তিন ভাবে হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা ছিল: অর্ধ সংরক্ষণশীল, সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল। তার মধ্যে সর্বজন স্বীকৃত হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা। এরপরে কি, রেপ্লিকেশন হয় কখন? কোষের প্রস্তুতি পর্যায়ে, ইন্টারফেজে। ঠিক আছে। আচ্ছা, এরপরে উম হ্যাঁ, এজ দশায় হয় হয়তো। সামা বলছে ভাই এটা কি প্রুভড? আহ হ্যাঁ, এটা মোটামুটি প্রুভ যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, অন্যগুলা হয় না ভাই। হ্যাঁ, ঠিক আছে। এবার রেপ্লিকেশনের ধাপ, আমরা তিনটা ধাপে, ও হয় আদিকোষের ডিএনএ বৃত্তাকার। আদিকোষে ডিএনএ রেপ্লিকেশনের স্পিড হচ্ছে মিনিটে 10 লক্ষ বেস পেয়ার সংযুক্ত হয়। আর প্রকৃত কোষে একটু স্লো, 500 থেকে 5,000 বেস পেয়ার সংযুক্ত হতে পারে। ওকে, আর ড্রসোফিলাতে প্রায় 50,000 জায়গায় অ্যাট এ টাইম রেপ্লিকেশন শুরু হয়। দেন রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপকরণগুলো আমরা দেখলাম, যে একটা ছাঁচ লাগবে যেটা মাতৃ ডিএনএ বা টেমপ্লেট, এরপরে অসংখ্য নিউক্লিওটাইড লাগবে যেটা দিয়ে ডিএনএ তৈরি হবে, শক্তি লাগবে মানে এটিপি, এছাড়াও এনজাইম এবং প্রোটিন লাগবে। এনজাইমগুলোর মধ্যে প্রধান হচ্ছে ডিএনএ পলিমারেজ। আরো যারা ছোটখাটো আছে, হেলিকেজ, প্রাইমেজ, এসএসবিপি, আর গাইরেস, টপওয়াইসোমারেজ। ভাইয়া এটা কি সিকিউতে আসে? হ্যাঁ ভাইয়া, এই যে প্রক্রিয়াটা আসে কিভাবে রেপ্লিকেশন হয়, সে প্রক্রিয়াটা আসে, কখনো কখনো আসে, লিখতে হয়। সহজ, পড়ার পরে বোঝার পরে সহজ। আসো আমরা শিখি একটা এমন জিনিস যেটা তোমরা জানো না কিভাবে হয়। আধা ঘন্টা 40 মিনিট ক্লাসের পরে তোমরা জানবা কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ধাপে ধাপে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসো আমরা প্রথমে দেখি যে ধাপগুলো কি কি। ধাপ এক, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। তোমরা সবাই জানো ডিএনএ হচ্ছে একটা পেঁচানো দ্বিসূত্রক, সুতার মতো গঠন, দুটা সুতা পেঁচানো আছে। প্রথমেই তোমাকে দুটা সুতার প্যাঁচ খুলে সুতা দুটাকে সিঙ্গেল সুতা বানাইতে হবে, বুঝছো ভাইয়া? তাহলে প্রথম ধাপ হচ্ছে, ও তোমরা কি ড্রসোফিলাকে দেখতে পাচ্ছো? ও আসছিল, আবার চলে গেল। যাই হোক, দুটা সুতা থেকে আগে একটা সুতা হতে হবে। হ্যাঁ, সাফা বলছো ভাই কথা কেটে কেটে আসতেছে কেন? না, কথা ভাই ঠিক আছে, একটু নেট আপ ডাউন করছে মনে হয় তোমার। ওকে, আচ্ছা এরপরে আসো।
সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, নতুন সুতা তৈরিটাকে বলা হয় সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে সুতাকে আমরা খুলবো, ঠিক আছে। দ্বিতীয় ধাপে আমরা নতুন সুতা তৈরি করব। তৃতীয় ধাপে ডিএনএ প্রুফ রিডিং করব এবং মেরামত করব, অর্থাৎ নতুন ডিএনএ সুতা তৈরির সময় ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তি আমরা চেক করব পাওয়া যায় কিনা, এবং এরপরে সেটা ভুল পাওয়া গেলে মেরামত করব। এই তিন ধাপে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে। তাহলে আমি ধাপগুলো আবার বলছি। দ্বিসূত্রক ডিএনএ কে একসূত্রক এ রূপান্তর করা, তোমরা এটা ছবি দেখতে পারো এখানে। দ্বিসূত্রক ডিএনএ দেখতে পাচ্ছ এটা, আর ওটা খোলা হয়েছে, ঠিক আছে না? তাহলে দ্বিসূত্রক ডিএনএ কে আগে একসূত্রক ডিএনএ তে রূপান্তর করছো। তারপরে ছবি দেখো, এইটা হচ্ছে মাতৃ ডিএনএ সুতা, এই যে মাতৃ ডিএনএ, এটাও মাতৃ ডিএনএ সুতা। এই মাতৃ ডিএনএ এর মতো করে এই যে নতুন ডিএনএ তৈরি হয়েছে, আর এই মাতৃ ডিএনএ এর মতো করে এই যে নতুন ডিএনএ তৈরি হয়েছে, এটা হচ্ছে অপত্য সুতা বা সম্পূরক সূত্রক তৈরি। এটা মাতৃ সুতা, ওর মতো করে সম্পূরক সূত্রক। এটা মাতৃসূত্রক, ওর মতো করে সম্পূরক সূত্রক তৈরি হয়েছে। তাহলে প্রথম ধাপে দ্বিসূত্রক ডিএনএ কে একক সূত্রে রূপান্তর করা। দ্বিতীয় ধাপে নতুন সূত্রক তৈরি করা, মাতৃসূত্রের মতো করে নতুন সূত্রক তৈরি করা। তৃতীয় ধাপে, ওটা তো ভুল ধরা, ভুল ধরা এখানে ওভাবে দেওয়া নাই। এই ছবি পুরোটা লাগবে না, কিছু অংশ আমরা উম, দেখব, কিছু অংশ লাগবে, সেই অংশ আমি দেখাই দিব ভাইয়া, হ্যাঁ। তো আসো আমরা এবার প্রথমে ডিটেলসে যাই। ডাবল হ্যালিক্সের দুইটা স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে কিভাবে পৃথক করবা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম ভিডিওটা, দেখেছো যারা তারা আশা করি এখন বুঝতে পারবা, একটু ইজি হবে। আমরা ভিডিওটা আবারও দেখবো, সমস্যা নেই। প্রথমে রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অণুর দুটা সুতাকে অবশ্যই একটা থেকে একটা পৃথক হতে হবে। প্যাঁচানো অবস্থায় তুমি ভাইয়া ডিএনএ রেপ্লিকেশন করতে পারবা না, ঠিক আছে। তো ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই জায়গাটা বোল্ড করা আছে, আমিও মার্ক করব। সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে। কথাটার মানে আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমার ডিএনএ তো অনেক লম্বা। হ্যাঁ, আমি বলছিলাম কি, পৃথিবী থেকে এই ফার্ম গেট থেকে শুরু করে আমি যদি আমার একটা কোষের ডিএনএ নিয়ে পুরো পৃথিবী ঘুরে আসি, তবুও ডিএনএ শেষ হবে না, এতটা লম্বা একটা ডিএনএ। তো সেই ডিএনএ এর যে কোনো জায়গায় রেপ্লিকেশন শুরু হয় ব্যাপারটা এমন না। জায়গা ঠিক করা আছে কোথায় কোথায় রেপ্লিকেশন হবে, সেই জায়গাটার নিউক্লিওটাইড সিকোয়েন্সটা ফিক্সড। ওটাকে বলা হয় সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স। মানে একটা সুনির্দিষ্ট সময়ে যেমন আমাদের পরীক্ষা শুরু হয়, সুনির্দিষ্ট জায়গায় যেমন পরীক্ষা শুরু হয়, ঠিক একইভাবে কোষের ভেতরেও লম্বা ডিএনএ সুতার একটা সুনির্দিষ্ট জায়গা থাকবে যেখানে রেপ্লিকেশন শুরু হবে। এরকম একটা না, অসংখ্য সুনির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাগুলোকে বলা হয় সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স। এটা রেপ্লিকেশনের সূচনা অঞ্চল। এই সূচনা অঞ্চলকে আরেকটা নাম দেওয়া হয়েছে, অরি বলা হয়, অরি অরি। দেখো নতুন নাম, অরি। অরি কি? অরি সংক্ষিপ্ত রূপ, অরিজিন অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশনের শুরু হয় যেখানে, সেই জায়গাটাকে বলা হয় অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন। বুঝছো, সংক্ষেপে অরি। আমি কখনো ডিএনএ রেপ্লিকেশন করেছি না, জেনেটিক্সে যারা পড়ে তারা এই কাজগুলা করে। আর আমাদের যেহেতু জেনেটিক্স নিয়ে ক্যারিয়ার না, আমরা 6 মাস জেনেটিক্স নিয়ে পড়ি মেডিকেল সেকেন্ড ইয়ারে। তো জাস্ট মানে দেখছি কিভাবে হয়, কিন্তু কখনো নিজে করার অপশন পাই নাই, এর সুযোগও নাই আমাদের। ঠিক আছে, এবার যারা শুধু জেনেটিক্স নিয়ে পড়ে ওরা পারে, ওরা করে। তাহলে ভাইয়া প্রথমেই যে কোথায় রেপ্লিকেশন হয়, তুমি বলবা সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স যেখানে আছে ডিএনএ সেই জায়গাতে হয়। তোমাকে যদি বলি ভাইয়া ওই জায়গাটার নাম কি, তুমি বলবো ভাইয়া অরি। আমি বলি অরি মানে কি, তুমি বলবো ভাইয়া অরিজিন অফ রেপ্লিকেশন, সংক্ষেপে অরি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ জেনেটিক্স ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর, রাজশাহী এসব ইউনিভার্সিটিতে জেনেটিক্স আছে। ঢাকা ভার্সিটিটা একটু বেশি ডিমান্ডিং। ওকে, দেন আসো। তবে একটা কথা বলে রাখবো, জেনেটিক্সে পড়লে দেশে কিন্তু চাকরি বাকরি পাবা না, বাইরে কান্ট্রিতে যেতে হবে, এইরকম মানসিকতা যাদের আছে তারা জেনেটিক্সে পড়তে পারো। আচ্ছা, তো অরি বলছিলাম।
তোমরা দেখছো ড্রসোফিলা আসছে এবং ও এই জায়গাটা ক্লিক করে চলে গেল, ও বোর্ডে বসছিল। এখনো বসে আছে, এই চলে গেল, এটা ক্লাস করতে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমে আমরা দেখলাম রেপ্লিকেশনের শুরু কোথায় হয়, অরিতে। ওকে, দেন আসো, প্রথমে একটা এনজাইম আছে ভাই, নাম হলো হেলিকেজ। এই হেলিকেজ নামের এনজাইমটা ওই অরিতে সংযুক্ত হবে, মানে যে জায়গাতে রেপ্লিকেশন শুরু হওয়ার কথা সেই জায়গায় সংযুক্ত হবে কোন এনজাইম, হেলিকেজ। এবং এর কাজটা কি তোমরা জানো, যে একটা দ্বিসূত্রক ডিএনএ পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে আমরা যদি এই সূত্র দুটাকে আলাদা করতে চাই, অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলতে হবে, হবে কি না? অবশ্যই। সেই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলার জন্য এই এনজাইমটা কাজ করে, নাম কি, হেলিকেজ। তাহলে হেলিকেজ এনজাইম প্রথমেই অরিতে সংযুক্ত হয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলে। হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ অণুর যে স্ট্র্যান্ড দুইটা, সুতা দুটো, এটা প্যাঁচটাকে খুলে দেয়, পৃথক করে দেয়। তাহলে দেখো আমরা কিন্তু রিটেনের পার্টে চলে আসছি। তোমাকে লিখতে হবে রেপ্লিকেশন কিভাবে হয়। তুমি প্রথম ধাপ দিবা যে দ্বিসূত্রক ডিএনএ কে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। তার প্রথমে দেন তুমি শুরুতেই লিখবা যে রেপ্লিকেশন শুরু হয় একটি নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, যাকে অরি বলা হয়, সেখান থেকে। সেখানে প্রথমে হেলিকেজ এনজাইম যুক্ত হয় এবং ডিএনএ এর দুটো সূত্রের মাঝে যে হাইড্রোজেন বন্ধন, সেই হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দেয়, সুতা দুটাকে পৃথক করে দেয়, প্যাচ মুক্ত করে দেয়। কথা তো বোঝা গেছে, সহজ জিনিস, তাই না? হ্যাঁ, চিত্র ড্রয়িং করতে হবে কোনটা আমি বলে দেবো ভাইয়া, আমি দেখাবো এখনই। আহ, আগে আমরা এটা আলোচনা শেষ করি, কেমন? আচ্ছা, তো তোমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেখানে একটা সিম্বলিক ডিএনএ দেওয়া আছে। এই ডিএনএটা একশো পেঁচানো ছিল। দেন এই যে হেলিকেজ এনজাইম তোমরা দেখতে পাচ্ছ, এই হেলিকেজ এনজাইম এই দিক দিয়ে ওর ধ্বংসযজ্ঞ চালায় গেছে, বুঝছো? এই ডিএনএ সুতা দুটো কিন্তু একসাথে ছিল এবং ওদের মাঝে হাইড্রোজেন বন্ড ছিল। তোমরা চেইনের জিপার দেখছো না, ব্যাগের চেইন দেখছো না, চেইন টানলে চেইন কি সুন্দর আলাদা হয়ে যায় জিপারটা টানলে। ওই রকম হেলিকেজ যখন যেদিক দিয়ে যায়, সেখানে সুতা দুইটা চেইনের মতো আলাদা হয়ে যায়। হেলিকেজ হচ্ছে এখানে জিপার, আর এইটা হচ্ছে আমাদের ব্যাগের চেইন, এরকম। তাহলে ওই দিক দিয়ে গেছে এবং এই যে দেখো সুতা দুটো আলাদা হয়ে গেছে। তো এইখানে এই হেলিকেজের কার্যকারিতার কারণে সুতা দুটো আলাদা হয়ে এইটুক পর্যন্ত আলাদা হয়েছে, এইদিকে এখনো কাজ করে নাই, তাই আলাদা হয় নাই, বাট এই জায়গায় কাজ করেছে। তোমরা বলো তো, এই জায়গায় একটা কি বর্ণের মতো আকৃতি সৃষ্টি হয়েছে, কোন বর্ণ, ইংলিশ কোন বর্ণ? হেলিকেজ আসে কোথা থেকে? নিউক্লিয়াসের ভেতরে এনজাইম থাকে ভাইয়া, বিভিন্ন এনজাইম আসবে, শুধু ও একা না, আরো 5-6টা এনজাইম আসবে এবং প্রত্যেকে তার নিজ নিজ কাজ করবে। হ্যাঁ, সবাই বলেছে ভাই ওয়াই এর মতো এই ওয়াই আকৃতির গঠন তৈরি হয়। এই ওয়াই আকৃতির গঠনটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, এটাও সংজ্ঞা আসে, বুঝছো? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রেপ্লিকেশন ফর্ক কি, তো তুমি বলবা যে রেপ্লিকেশন প্রক্রিয়ায়, হ্যাঁ, দ্বিসূত্রক ডিএনএ অণুর উপরে হেলিকেজ এনজাইম যখন হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়, তখন সেখানে ওয়াই আকৃতির যে গঠন তৈরি হয় তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। কারণ তুমি সবই জানো যে রেপ্লিকেশনের সময় হেলিকেজ এনজাইম যখন দ্বিসূত্রক ডিএনএ এর হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে সামনে এগিয়ে যায়, তখন সেখানে ওয়াই এর মতো গঠন সৃষ্টি হয়, এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে বুঝো? ফর্ক মানে হচ্ছে চামচ, কাঁটা চামচ বলতে পারো। তো ওই রকম চামচের মতো আকৃতি হয়, এই জন্য এটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কাজটা, প্রথম পয়েন্ট হলো রে আমাদের, হ্যাঁ, হেলিকেজ এনজাইমের কাজ হয়েছে। আচ্ছা, এরপর আসো, দেন তোমাদেরকে বলি, জীবনে কোনোদিন সুতা নষ্ট করছো? সুতা ঠিক না দড়ি? আমি একটা দড়ি নিয়ে আসছি, হ্যাঁ, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাই। এটা একটা পেঁচানো দড়ি, দেখতেছো সবাই, অনেকটাই ডিএনএর মতো। তো এই দড়িটা ছোটতে আমরা দুষ্টুমি করে এই দড়িগুলো নষ্ট করতাম। দেখো আমি দড়িটা নষ্ট করতেছি, ঠিক আছে? মানে অনেকটা কেমন, এখানে হেলিকেজ এনজাইম কাজ করতেছে, আমি সুতা দুটাকে একসাথে থেকে দুইটা সুতায়, মানে একক সুতায় রূপান্তর করতেছি। এখন তোমরা বলো, এই সুতাটাকে যদি আমি ছেড়ে দেই, তোমরা দেখো তো, আমি যখন টানতেছি এই দড়ির বান্ডলটা কোন দিকে ঘুরতেছে?
দেখতে পাচ্ছ তো না? ঘুরতেছে তো। কিন্তু আমি যদি এই সুতাটাকে টানা ছেড়ে দেই, তাহলে দেখো বান্ডলটা আবার আগের বিপরীতে ঘুরতেছে। এবং আমি যদি এটা দেখো, ওই সুতা দুটো একসাথে হয়ে গেছে। হয়ে গেছে কিনা এটা তোমরা জানো না? বলো তো আমাকে একটু। এটা ফিজিক্সের কোন ধর্মের কারণে আবার সুতাগুলো একসাথে হয়ে গেল? বলো তো। টেনে আলাদা করে রাখা সুতা আমরা যদি ছেড়ে দিই, তাহলে আবার আগের জায়গায় ফিরে আসে, আবার আগের মতো প্যাঁচ খেয়ে যায়। দেখো একদম আগের মতো হয়ে গেছে, দেখছো? এটাকে ইলাস্টিসিটি বলে না ভাই, এটাকে বলে জড়তা। ঠিক আছে, দেখো সুতা কিন্তু আমি টেনে অনেকখানি নামাই দিছিলাম, কিন্তু এই সুতা আবার আগের জায়গায় পেঁচ খেয়ে গেছে, এটাকে বলে জড়তা। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ফিজিক্সের একটা ব্যাপার, যে একটা ডিএনএ অনেক দিন ধরে পেঁচায় ছিল, আজকে হঠাৎ সকালবেলা হেলিকেজ এনজাইম এসে সুতা দুটাকে আলাদা করে দিল, হাইড্রোজেন বন্ড ভেঙে দিল। কিন্তু তারা যে এতদিন পেঁচায় ছিল, আলাদা করে দেওয়ার পরে তাদের আবার পেঁচায় যাওয়ার প্রবণতা থাকবে কিনা বলো? থাকবে, ফিজিক্সের সূত্র, তাই না? তো এই ব্যাপারে বিজ্ঞানীরাও একমত, যে সুতা দুটাকে আলাদা করে দেওয়া হলো, এই যে দেখো দুটা সুতাকে আলাদা করে দেওয়া হয়েছে, এই সুতা দুটাকে আলাদা করে দেওয়ার ফলাফলের পরে আমরা দেখতে পাচ্ছি সুতা দুটো আবার আগের মতো পেঁচায় যেতে চাচ্ছে। তো এরা যদি আবার আগের মতো পেঁচায় যায়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না, আমাদের তো ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে রাখতে হবে, তাই না? তো ওইটা যেন না হয়, সেজন্য ওখানে একটা এনজাইম আছে। তোমরা একটু ভুল করো, এটাকে অনেক সময় এসএসবিপি বলো। এটা আসলে এসএসবিপি না, এটার নাম হলো টপো আইসোমারেজ। তাহলে টপো আইসোমারেজ নামের আরেকটা এনজাইম আছে। সে কি করবে, পৃথক হওয়া স্ট্র্যান্ড দুটি যেন পুনরায় প্যাঁচ লাগায় যেতে না পারে, সেই কাজটাতে বাধা দিবে। ঠিক আমি যে সুতাটা দেখালাম, পৃথক করা সুতাটা আবার প্যাঁচ লেগে গেল না? এখনো আমার হাতে সুতাটা আছে এবং এটা আবার প্যাঁচ লেগে গেছে, দেখো একদম ঠিক হয়ে গেছে আর কি। তো পৃথক হওয়া সুতাটা যেন আবারও প্যাঁচ তৈরি করতে না পারে, পুনরায় পুনরায় যদি প্যাঁচ যেন না সৃষ্টি করতে পারে, জড়ো না হতে পারে যেন, সেই কাজে বাধা দিবে কে? টপোআইসোমারেজ। তাহলে দ্বিতীয় ধাপে আরেকটা এনজাইমের নাম পড়লাম আমরা, এনজাইমের নাম পড়ে পড়ে কাজগুলো আগায় নিব, পড়া ইজি হয়ে যাবে। তাহলে হেলিকেজ এনজাইম কি করলো, সুতা দুটার মাঝের হাইড্রোজেন বন্ড ভেঙে সুতা দুটাকে আলাদা করে দিল। এই সুতা দুটো আলাদা করার পরে সুতা দুটো আলাদা হতে চাচ্ছে না, তারা এতদিন একসাথে ছিল, তাদের মায়ার বন্ধন তাদেরকে আবার পেঁচায় নিতে চাচ্ছে। তখন তাদেরকে বলছে না, তোমরা একসাথে হতে পারবে না। টপো আইসোমারেজ এসে এই ধমকটা দিচ্ছে। হ্যাঁ, টপো আইসোমারেজ এনজাইম এসে ওই পৃথক হওয়া স্ট্র্যান্ড দুটিকে পুনরায় পেঁচায় যেতে দেয় না এবং জড় হতে দেয় না। তবে এটা প্রকৃত কোষে টপো আইসোমারেজ, আদি কোষে এই কাজটা করে গাইরেজ। এই কথাটা একটু আলাদা করে মনে রাখবা, ঠিক আছে? তো তিনটা এনজাইমের নাম পড়লাম এবং তাদের কাজ দেখলাম। এবার আসো 4 নম্বর আরেকটা এনজাইমের নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে বলা হয় এসএসবিপি। আমরা পরে আর এটাকে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলবো না, বারবার এসএসবিপি বলবো, মনে রাখো তোমরা। তো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নামটা শুনে কি বুঝলা? এস তে মানে সিঙ্গেল, মানে এক সূত্রক। স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড মানে এক সূত্রক। বাইন্ডিং প্রোটিন মানে যে প্রোটিনগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড হয়ে থাকে। তো তোমরা এখানে দেখছো কিছু গোল্লা দেওয়া আছে, এই গোল্লাগুলোকে বলা হয় এসএসবিপি। ঠিক আছে, এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনগুলোর কাজ কি? এই প্রোটিনগুলো কাইন্ড অফ এরকম, যে এটা হলো বড় লোকের মেয়ে, এটা হলো গরিবের ছেলে, এরা রিলেশন করে ফেলছে, যাই হোক, বাপ হেলিকেজ এসে আলাদা করে দিচ্ছে। হ্যাঁ। তো এখন ওদের মাঝে যে হাইড্রোজেন বন্ধন ছিল ওগুলো ভেঙে দিছে। তো এরা আবার ওই হাইড্রোজেন বন্ধন সংযোগ তৈরি করতে চাচ্ছে। এই ছেলে আর মেয়ে দুষ্টু বদমাইশ, এরা আবার হাইড্রোজেন বন্ধন তৈরি করে একসাথে হয়ে যেতে চাচ্ছে, আগের মতো দ্বিসূত্রক হয়ে যেতে চাচ্ছে। কিন্তু বাপে এখানে তোমার গার্ড দিয়ে দিছে, প্রহরী নিযুক্ত করছে, বড় বড় গার্ড। এই তোমরা খেয়াল রাখবা এরা যেন কখন আবার ডাবল হইতে না পারে। এরা দুজন সিঙ্গেল করে দিছে এদেরকে, এরা যেন সারা জীবন সিঙ্গেলই থাকে। তো ওরা এই যে দুইজনের সাথে চিপকে গেছে, এই ছেলেকে পাহারা দিচ্ছে কিছু প্রোটিন, ওই মেয়েকে পাহারা দিচ্ছে কিছু প্রোটিন। কি পাহারা? এরা যেন আর নিজেদের মধ্যে ওই মায়ার বন্ধন, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে না পারে এবং একসাথে হতে না পারে, সেই পাহারা দিচ্ছে। তাহলে এসএসবিপির কাজ হচ্ছে পুনরায় যেন হাইড্রোজেন বন্ধন তৈরি করে ওরা আবার
আগের মতো ডিএনএ তে রূপান্তর হতে না পারে। তাহলে এখানে টপো আইসোমারেজ আর এসএসবিপির কাজ নিয়ে আমরা পেঁচাই ফেলি, গুলাই ফেলি। আমি পার্থক্যটা শেষবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। সুতার হাইড্রোজেন বন্ড ভেঙে দেয় হেলিকেজ, হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে সুতাকে পৃথক করে দেয় হেলিকেজ। পৃথক করা সেই ডিএনএ সূত্র পুনরায় জড়তার কারণে পেঁচায় যেতে চায়, পেঁচায় যেন যেতে না পারে, সেজন্য টপোআইসোমারেজ কাজ করে। আর ওই যে ভেঙে দেওয়া হাইড্রোজেন বন্ধন, সেটাও আবার নতুন করে তৈরি করতে চায় সুতাগুলা, সে হাইড্রোজেন বন্ধন যেন না তৈরি করতে পারে, সেজন্য কাজ করে এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো তোমরা আমাকে বলো, তোমরা কি বুঝেছো টপোআইসোমারেজের কাজ কি আর এসএসবিপির কাজ কি? ওকে, থ্যাংক ইউ। তাহলে টপোআইসোমারেসের কাজ হচ্ছে প্যাচ তৈরি করতে বাধা দেওয়া, আর এসএসবিপির কাজ হচ্ছে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে বাধা দেওয়া। ওকে, তাহলে আমরা চারটা এনজাইমের নাম পড়লাম: হেলিকেজ, টপোআইসোমারেজ, গাইরেজ আর এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটার মাধ্যমে আমাদের পৃথক কিন্তু হয়েই গেল, হয়েছে না? পৃথক করা শেষ। আমরা পৃথক করেছি এবং পৃথক হওয়া সুতা যেন আবার আগের মতো মিলে না যেতে পারে, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এরপরে আমরা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে পারি। এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা অবশ্য অতটা ইম্পর্টেন্ট না। জাস্ট ইমাজিন করো এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে একটা ডিএনএ দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা অরিজিন মানে অরি, বুঝছো? আর এইটা আরেকটা অরি। তাহলে এই জায়গায় অরিজিন হচ্ছে, এই জায়গায় অরিজিন হচ্ছে, এরকম ডিএনএ এর মাঝে শত শত জায়গায় রেপ্লিকেশনের অরিজিন হতে পারে। তো যে জায়গায় অরিজিন হচ্ছে সেই জায়গায় এই এই ডিএনএটা তোমরা ছবি দেখে বলো, এটা কি মাতৃ ডিএনএ না অপত্য ডিএনএ বলো তো? বলতে পারবা এটা? এটা হচ্ছে মাতৃ ডিএনএ, ঠিক আছে। আর তার নিচে যেটা তৈরি হলো এটা হলো অপত্য ডিএনএ। হুম, এই তো। তাহলে এই হলো মাতৃ ডিএনএ আর এই হলো অপত্য ডিএনএ, তোমরা বইয়ের ছবি দেখতে পারো। তো এই যে মাতৃ ডিএনএ অপত্য ডিএনএ তৈরি হচ্ছে, এখানে এই ডিএনএর দিকে তাকাও, অনেকটা ফুলে উঠছে। তোমরা যে চুইং গাম খেয়ে ফোলা, ওটাকে কি বলো? চুইং গাম কি খাও? বাচ্চারা তো খায়। বাবলস, তাই না? বাবল, বাবল ফুলানো, বেলুন। হ্যাঁ, বেলুনও বলতে পারো, সমস্যা নাই। তো এইটাকে বাবল বলে। হ্যাঁ, তো দেখো না বাবলস এর মতো। তাহলে যে জায়গাগুলোতে রেপ্লিকেশন শুরু হয় ওই জায়গাটাতে একটু বাবলস এর মতো দেখায়, এটাকে বলা হয় বাবলস, রেপ্লিকেশন বাবলস। ঠিক আছে। তো রেপ্লিকেশন ফর্ক যেখানে তৈরি হয়, ওইখানে মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়, এই ফাঁকা স্থানকে বলা হয় রেপ্লিকেশন বাবল। ঠিক আছে। আস্তে আস্তে দেখো দুই দিকেই কিন্তু ডিএনএ তৈরি হচ্ছে এবং শেষমেশ মিলাই গেছে, নতুন দুটা সুতা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হার্টে রিং পরা, এইভাবে ঠিক বলছো ভাইয়া। দেখছো বোটানির সাথে জুলজি মিলাই দিছে একেবারে। হ্যাঁ, এখানে আরেকটা কথা দেখতে পারো যে একটা অরিজিন হলে একটা এক সেট ডিএনএ রেপ্লিকেশন হতে 1 মাস লাগতো, কিন্তু অনেকগুলো অরিজিন থাকার কারণে মাত্র 1 ঘন্টা লাগে আমাদের একটা 46টা ক্রোমোজোম থেকে 46টা নতুন ক্রোমোজোম তৈরি করতে মাত্র 1 ঘন্টা লাগে, দেখছো? আচ্ছা, তাহলে প্রথম চারটা এনজাইমের নাম এবং তাদের কাজের মাধ্যমে আমাদের এক সূত্রক ডিএনএ থেকে দ্বিসূত্র, সরি, দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক ডিএনএ কনভার্ট হয়ে গেল। দ্বিতীয় ধাপে আমরা আসি, এবার দেখবো আমরা কিভাবে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। আমরা ভিডিওতে এখনো যাইনি, ভিডিও দেখলে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। প্রথমেই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আসলে তার নামটা একটু দেখাই। ডিএনএ পলিমারেজ হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়ার প্রধান এনজাইম। এটাকে বলেছে একগুচ্ছ এনজাইম, কারণ ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এরকম 3টা এনজাইম আছে, যারা প্রত্যেকেই ডিএনএ পলিমারেজ। তারা সবাই রেপ্লিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। হুম, যেমন আমাদের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কি একজন, সেনাবাহিনীর প্রধান একজন, বিমান বাহিনীর প্রধান একজন, নৌবাহিনীর প্রধানও একজন আছেন। তাহলে তিনজন, তিনজনই মোটামুটি গুরুত্বপূর্ণ। এরকম ডিএনএ পলিমারেজ ওর 3 রকম আছে, তিনজনের কাজই গুরুত্বপূর্ণ, ওই জন্য বলছে একগুচ্ছ এনজাইম। ঠিক আছে।
এটা এনজাইমের কাজ কি? এটা নতুন স্ট্র্যান্ড তৈরি করে, নতুন স্ট্র্যান্ড তৈরি করে। পলিমারেজ মানে পলিমার করতে পারে, যে তোমরা সবাই জানো ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা মিললে হয় ডাইনিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হলে হয় পলিনিউক্লিওটাইড। আর ডিএনএ মানেই পলিনিউক্লিওটাইড। তো ডিএনএ একটা পলিমার যৌগ, আর পলিমার তৈরির এনজাইমের নাম হলো পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমার তৈরির এনজাইমের নাম ডিএনএ পলিমারেজ এনজাইম। নামটা কেন এরকম হয়েছে বুঝছো তো? তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে সেই এনজাইম, যে এনজাইমের মাধ্যমে এক কপি ডিএনএ থেকে আরেক কপি ডিএনএ তৈরি হতে পারে, এবং এটা প্রধান এনজাইম। ঠিক আছে? তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে? নতুন স্ট্র্যান্ড তৈরি করে। তবে এই এই এনজাইমের একটা সীমাবদ্ধতা আছে। ও শুধু, তোমরা জানো ডিএনএ সুতার দুটা প্রান্ত আছে, একটা 3 প্রাইম, একটা 5 প্রাইম। তো তোমরা দেখে বলো, ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র কোন প্রান্তে বসতে পারে? বলো তো, এই দুটার মধ্যে। আমি যতটুকু দাগাই ততটুকু লিখলেই হবে, অথবা সিকিউ মাস্টার বুক আছে সেখানেও দেওয়া আছে, সেটা লিখলেই হবে। দেখো, বলা আছে যে এটা শুধু 3 প্রাইম প্রান্তেই বসতে পারে। ডিএনএ যে দুটা সুতা, সে দুটা সুতার যে দুটা প্রান্ত, 5 প্রাইম আর 3 প্রাইম, তার মধ্যে ডিএনএ পলিমারেজ নামের এনজাইমটা শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে বসতে পারে। এবং নতুন সুতা সর্বদা 5 থেকে 3 প্রাইমের দিকেই বৃদ্ধি পেতে থাকে। এই মূল নীতিটা একটু দেখে রাখো, পরে আমি ভিডিও দেখাবো, কেমন? তাহলে দ্বিতীয় ধাপে, সম্পূরক স্ট্র্যান্ড তৈরির এই ধাপে আমরা আসলাম। প্রথমেই দেখলাম ডিএনএ নতুন সূত্রক বা সম্পূরক সূত্রক তৈরির প্রথম প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইম এক কপি, এক একটা ডিএনএ সুতা থেকে আরেকটা ডিএনএ সুতা তৈরি করতে পারে। তবে এটা দুটো নিয়ম আছে। সে একটা ডিএনএ তো দুটা প্রান্ত, 3 প্রাইম আর 5 প্রাইম। তো ও শুধু 3 প্রাইম প্রান্তে বসতে পারে, এবং নতুন সুতা 5 থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পেতে থাকে। প্র্যাকটিক্যাল দেখাই আসো। যে পয়েন্টটা আমরা পড়লাম সেটা এখন আমরা সরাসরি দেখব। দেখো, এই যে ডিএনএর এইটা হলো 5 প্রাইম প্রান্ত সুতাটার, এই সুতাটাকে আমি আগাই নিই, 5 প্রাইম প্রান্তের সুতাতে আমি গেছি। তাহলে এটা 3 প্রাইম হবে স্বাভাবিক, ঠিক কিনা বলো তো? ছবি দেখো ভাইয়া, আমরা এই যে ডিএনএ সুতাটা দেখছিলাম তার এটা হলো 5 প্রাইম। তাহলে এইটা যদি 5 প্রাইম হয়, এই পাশটা হবে 3 প্রাইম, এবং তাই হয়েছে। এই জায়গায় যে এনজাইম, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। বুঝছো? এখানে একটা এনজাইম এসে বসবে, যার নাম ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং আমি কি বললাম, ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র কোন প্রান্তে বসে তোমরা দেখলা? 3 প্রাইম প্রান্তে। এই যে যেহেতু এই প্রাইম, এইটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম এই জায়গাতেই বসবে, এখানেই সে বসেছে, এবং বসে নতুন সুতা তৈরি করতেছে। তো তোমরা এই সুতার ডিরেকশন এখনো দেখতে পাচ্ছ কিনা তোমাদের বইয়ে দেখো। সুতার ডিরেকশনটা হচ্ছে এই যে এরকম। তোমাদের বই দেখো, এটা যদি ক্লিয়ার দেখতে না পাও। ঠিক আছে? তাহলে তোমরা আমার আমার সাথে একমত হও কিনা? নতুন সুতাটা, প্রথম কথা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 প্রাইম প্রান্তে এসে কাজ শুরু করেছে, এবং নতুন যে সুতাটা হচ্ছে সেটা 5 থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পাচ্ছে, এই জায়গায় 3 প্রাইম লেখা আছে। তোমরা এই দুটো লাইন বুঝছো কিনা আমাকে একটু বলো। যে রেপ্লিকেশনের সময় ডিএনএ পলিমারেজ এনজাইম সুতার 3 প্রাইম প্রান্তে এসে যুক্ত হয়, এবং নতুন যে সুতাটা তৈরি হয় সেটা 5 থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পায়। নিচে যদি আরেকটা সুতা দেখাই, এই যে দেখো নতুন সুতা, এটা কোন দিকে বৃদ্ধি পেয়েছে? 5 থেকে এই দিকে যাচ্ছে, এই দিকে বৃদ্ধি পাচ্ছে। বুঝছো ভাইয়া? তো ডিরেকশনটা কি? এই হচ্ছে 5 প্রাইম, আর এই হচ্ছে 3 প্রাইম। ওকে? তাহলে আমরা দেখলাম যে ডিএনএ পলিমারেজ এনজাইমের দুটা কাজ, একটা হচ্ছে সে 3 প্রাইম প্রান্তে বসতে পারে, আর একটা হচ্ছে সে 5 থেকে 3 প্রাইমের দিকে নতুন সুতা তৈরি করতে পারে। ওকে, এইবার আমরা একটু ভিডিও দেখব।
রেকর্ডটা একটু অফ করি, কারণ ইউটিউবের ভিডিও তো, রেকর্ডে তাহলে ইয়ে হয়ে যাবে। তো বানানো জিনিস যেমনটা কালার ওনারা দিয়েছেন তেমন দেখাচ্ছে, এনারা এরা কোনো কালার অ্যাকচুয়ালি ক্যারি করে না। হ্যাঁ, তাহলে সম্পূরক স্ট্র্যান্ড তৈরির এই ধাপে আমরা প্রথমেই একটা কথা লিখবো, রিটেনের কথা বলছি, যে ডিএনএ পলিমারেজ যেটা রেপ্লিকেশনের প্রধান এনজাইম, এই এনজাইমটাই মাতৃ ডিএনএ থেকে সম্পূরক ডিএনএ তৈরি করে বা নতুন ডিএনএ তৈরি করে। এবং এই এনজাইমটা মাতৃ ডিএনএর শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে সংযুক্ত হতে থাকে বা পারে, এবং সে 5 থেকে 3 প্রাইমের দিকে নতুন সূত্রক তৈরি করে। ঠিক আছে, প্রথম লাইনের কথা এটা। দ্বিতীয় লাইনের কথা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এই দ্বিতীয় লাইন না লিখলেও চলবে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এবার আসো আরএনএ প্রাইমেজ, 3 নম্বর পয়েন্ট আমরা লিখবো। তো প্রাইমেজ কথাটা আসছে প্রাইমার থেকে। প্রাইমার নামের একটা গঠন আছে, রেপ্লিকেশনের শুরুতেই একটা গঠন সেখানে এসে যুক্ত হয়, ওটাকে বলা হয় প্রাইমার। এবং প্রাইমার তৈরি করে দেয় যে এনজাইম, তার নাম প্রাইমেজ এনজাইম। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে প্রাইমেজ এনজাইম, এটা কি তৈরি করে দেয়? একটা গঠন যেটার নাম হচ্ছে প্রাইমার। এবং এই প্রাইমারটা হচ্ছে এক সূত্রক একটা আরএনএ। তো জিনিসের নাম আরএনএ প্রাইমার, আর এনজাইমের নাম আরএনএ প্রাইমেজ। এটা কি জিনিস আসলে আমরা দেখি। তো আমরা একটু আগে দেখলাম যে ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা, সে হচ্ছে বস, সে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম, সেই ডিএনএর কপি করে। তো ডিএনএ পলিমারেজ এনজাইম যেখানে যাবে, সেই জায়গায় আগে থেকে একটা চেয়ার রাখা লাগবে। চেয়ার না থাকলে সে কোথায় বসবে? তোমার বাসায় দেশের সর্বোচ্চ ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি আসবে এবং কিছু কাজ করবে, তা ওনাকে বসতে দিবা না? দিবা। তো ঠিক এইখানে যে পলিমারেজ এনজাইম আসবে, বসবে, বসার জন্য ওকে একটা চেয়ার লাগবে, সেই চেয়ারের নাম হলো প্রাইমার, আরএনএ প্রাইমার। ওকে ভাইয়া, তাহলে ডিএনএ পলিমারেজ যখন কাজ শুরু করে, যে জায়গা থেকে কাজ শুরু করবে সেই জায়গায় ওর জন্য একটা গঠন লাগবে, সেই গঠনের নাম হলো প্রাইমার। প্রাইমার হচ্ছে একটা একসূত্রক গঠন। তো যেহেতু একসূত্রক, একসূত্রক জিনিসগুলোকে আমরা বলি আরএনএ। তো প্রাইমারের অ্যাকচুয়াল পরিচয়, সে হচ্ছে একটা আরএনএ। তাহলে ডিএনএ এসে কার উপরে বসে কাজ শুরু করে? আরএনএ এর উপর। এবং যে আরএনএ এর উপর বসে, সেই আরএনএ এর নাম প্রাইমার। ঠিক আছে, তাহলে প্রাইমারের পরিচয় কি? পরিচয় হচ্ছে রেপ্লিকেশনের শুরুতেই ডিএনএ পলিমারেজ এনজাইম যেই এক সূত্রক গঠনের উপর বসে কাজ শুরু করে, সেটাকে বলে প্রাইমার। এবং এই প্রাইমার তৈরি করে দেয় যে এনজাইম, তার নাম কি? প্রাইমেজ। তো তোমরা এখানে প্রাইমেজ এনজাইমটা দেখছো না? আসলে এই প্রাইমেজ এনজাইম এইখানে একটা কালো রঙের গঠন দেখো দেখাচ্ছে, এটা তৈরি করছে, এই কালো রঙের গঠনটার নামই হচ্ছে প্রাইমার। তাহলে রেপ্লিকেশনের শুরুতেই লাগবে কি? প্রাইমার। আমরা প্রথমে রেপ্লিকেশনের শুরুতে দ্বিসূত্রক সূত্রক ডিএনএ কে এক সূত্রক ডিএনএ তে রূপান্তর করেছি প্রথম ধাপে, হেলিকেজ, টপয়েসোমারেস, এসএসবিপি দিয়ে। দ্বিতীয় ধাপে সম্পূরক সূত্রক তৈরির সময় শুরুতেই আমরা কি করলাম? আমরা একটা প্রাইমার নিয়ে আসলাম। এই জায়গায় কে বসবে? ডিএনএ পলিমারেজ বসবে। প্রাইমার কথাটা প্রাইমারি থেকে আসছে, প্রাথমিকভাবে যে জিনিসটা লাগে। যেমন তোমরা শিক্ষা জীবন শুরু করেছো প্রাইমারি স্কুল দিয়ে। তারপরে এই যে মেয়েরা তোমরা মেকআপ করো, মেকআপের শুরুতে কি দাও বলো তো? তোমরা কি আদৌ মেকআপ করো? হুম। হ্যাঁ, আচ্ছা, না করো আর করো, জেনে রাখো যে ধরো কিছু মানুষ, মানে মানুষের কিছু স্পট থাকতেই পারে ফেসে, কেউই নিখুঁত না। সেই স্পট ঢাকতে গেলে আমাদেরকে কিছু জিনিস অ্যাড করতে হয়, সেটাকে আমরা প্রাইমার বলি। অর্থাৎ শুরুর সময় যে কাজটা করা হয় এটাই প্রাইমার। একইভাবে রেপ্লিকেশনের শুরুতে যখন আমরা একটা কপি করবো একটা নতুন সুতা, তখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রাইমার। তো তোমরা এখানে প্রাইমার দেখতে পাচ্ছ, এইটুকু অংশ এটা হলো প্রাইমার। এবং প্রাইমার তৈরি করে দেয় যে এনজাইম, তার নাম প্রাইমেস। এইটুকু বুঝছো কিনা আমাকে বলো, যে রেপ্লিকেশনের শুরুতেই প্রাইমার লাগবে এবং প্রাইমার তৈরি করে দেবে কে? প্রাইমেজ নামের এনজাইম।
প্রাইমারের পরিচয়, সে হচ্ছে একটা আরএনএ। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় আসি, আরএনএ প্রাইমার। হ্যাঁ, রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমেজ নামের একটা এনজাইম আরএনএ প্রাইমার তৈরি করে দেয়। ওকে। আরএনএ প্রাইমার কি? এটা এমসিকিউতে আসে যে 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট একটা ছোট্ট আরএনএ, ক্ষুদ্র আরএনএ এটা। তাহলে এই আরএনএর দৈর্ঘ্য মাত্র 10 থেকে 60টা নিউক্লিওটাইড, ছোট্ট একটা আরএনএ। এটা আরএনএ প্রাইমার নামে পরিচিত। ঠিক আছে। প্রাইমার তৈরি হওয়ার পরে, আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারকে ভিত্তি করেই নিউক্লিওটাইড সংযুক্ত করার কাজ শুরু করে এবং ডিএনএ তৈরি হওয়ার কাজ শুরু করে। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে লিখবো, পরীক্ষায় যে আসবে বলছেন। তোমাদের সবার কাছে মাস্টার বুক আছে, সবাই মাস্টার বুক পেয়েছো আশা করা যায়। মাস্টার বুকে আমি ওই প্রশ্নটার উত্তর একদম গুছায়ে পয়েন্ট আকারে দিয়েছি। ওইটা ফলো করলেই এনাফ। বোঝার জন্য আমার কথাগুলো শোনো, লেখার জন্য ওইটা ফলো করতে পারো। ওকে। ঠিক আছে। আচ্ছা, যারা পাও নাই তারা একটু যোগাযোগ করবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবারও নতুন সম্পূরক সূত্রক তৈরির ধাপে আসি। প্রথমে আমরা দেখলাম ডিএনএ পলিমারেজ এখানকার প্রধান এনজাইম, যে সম্পূরক সূত্র তৈরি করে, এবং তৈরির শুরুতে আরএনএ প্রাইমেজ নামের একটা এনজাইম আরএনএ প্রাইমার তৈরি করে দেয়। সেই প্রাইমার হচ্ছে একটা 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট ছোট্ট আরএনএ। এবং ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারকে ভিত্তি করেই রেপ্লিকেশনের কাজ শুরু করে বা নিউক্লিওটাইড সংযুক্তির কাজ শুরু করে। ঠিক আছে। এরপর আসো ডিএনএ পলিমারেজ 3। এই যে দেখো, আমি বলেছিলাম ডিএনএ পলিমারেজ 3 রকম আছে, 1 2 3। তো প্রথমে আমরা ডিএনএ পলিমারেজ 3-র কাজ পাচ্ছি। এই ডিএনএ পলিমারেজ 3 কি করবে? কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এনে যুক্ত করবে। কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড আবার কি জিনিস ভাইয়া, মনে রাখবা। আমি যদি বলি এটা এ, তার সাথে কি যুক্ত হবে? টি। তো এ এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড হচ্ছে টি। সি এর তাহলে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড কি বলো? কমপ্লিমেন্টারি বাংলা হলো সম্পূরক। জি। তাহলে তোমরা কমপ্লিমেন্টারি মানেটা বুঝছো, সম্পূরক মানে বুঝছো। টি এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড হচ্ছে এ, আর সি এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড হচ্ছে জি। তাহলে আমরা এখন পাচ্ছিলাম যেটা, যে ডিএনএ পলিমারেজ 3 নামের এনজাইমটা, হ্যাঁ, ছাঁচের একটি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এনে আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে যুক্ত করে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরির সূচনা করে। তাহলে আমরা দেখলাম যে ডিএনএ তৈরির কাজ শুরু হয় কই থেকে? 3 প্রাইম প্রান্ত থেকে। ঠিক আছে। এবং রেপ্লিকেশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতেই থাকে। এখন আমরা আবার ভিডিও দেখবো, আসো। তাহলে আমরা দেখতেছিলাম যে এই জায়গায় এসো যে হেলিকেজ এনজাইম সূত্র দুটো আলাদা করে দিয়ে গেল। এবং এরপরে দেখো একটা প্রাইমেজ নামের এনজাইম আসলো, কি তৈরি করে দিবে? সে একটা প্রাইমার তৈরি করে দিবে। এই যে দেখো, অল্প কিছু নিউক্লিওটাইড এসে যুক্ত হলো না, এটা হচ্ছে একটা প্রাইমার। এই যে এই অংশটা হচ্ছে প্রাইমার। এই প্রাইমারের এখানে আবার একটা এনজাইম আসবে। সেই এনজাইম কোন এনজাইম? আমাদের সবার প্রিয় ডিএনএ পলিমারেজ আসছে। এখন সে এই প্রাইমারকে ভিত্তি করেই এখানে নিউক্লিওটাইড সংযুক্ত করা শুরু করবে। দেখো, ডিএনএ নিউক্লিওটাইড এসে যুক্ত হচ্ছে। এই, তোমরা এই জায়গাটা খেয়াল করো। এই সূত্রকের এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আমরা জানি। 3 প্রাইম প্রান্ত থেকেই নিউক্লিওটাইড তৈরি বসানো শুরু হয় বা ডিএনএ তৈরি শুরু হয়। এবং তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গায় কোন দিক থেকে কোন দিকে নিউক্লিওটাইড সংযুক্ত হচ্ছে। আমি এটা একটু স্লো করে দিই, হ্যাঁ। হয়ে গেল আমার প্লে স্পিড। এইটা দেখো, কোন দিক থেকে কোন দিকে। তাহলে 5 থেকে 3-র দিকে নতুন সূত্রক তৈরি হয়। তাহলে আমরা বইয়ে কি পড়ছিলাম? এই, কেটে গেছে রে। আমরা বইয়ে পড়ছিলাম যে রেপ্লিকেশন সবসময় 5 থেকে 3 প্রাইম প্রান্তের দিকে চলতে থাকে।
এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে হেলিকেজ এনজাইম যখন আসছিল তখন কিন্তু ওইদিকে চলে গেছে। আবারও খেয়াল করো, এই যে দেখো হেলিকেজ এনজাইম এদিকে যাচ্ছে, সে যাচ্ছে আর এরকম সুতা আলাদা করে দিয়ে যাচ্ছে, সেই দিকে আসতেছে, সুতা আলাদা হয়ে যাচ্ছে, এবং তার পিছে পিছে এই দিকে নতুন সুতা তৈরি হচ্ছে আর আগাচ্ছে। আবার বোঝার ট্রাই করি, জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে সামনে যাচ্ছে, হেলিকেজ এনজাইম সামনে যাচ্ছে, এই যে সুতা খুলে যাচ্ছে, এবং এই খুলে যাওয়া সুতাকে মাতৃসূত্রক ধরেই নতুন সুতা তৈরি হচ্ছে, নতুন ডিএনএ তৈরি হচ্ছে। নতুন ডিএনএটা, আচ্ছা, ওই ক্লাস বাদ দিয়ে ওর বইয়ের ব্যাপারটা সমাধান করি। শোনো, ভর্তির সময় একটা নাম্বার পাইছো, ওই নাম্বারে সরাসরি কল দিবা, ঠিক আছে? কল দিয়ে বলবা যে আমি ভর্তি হয়েছি, আমাকে টেলিগ্রামে জয়েন করান। এই যে আমার নাম্বার, এই যে আমার রোল, এই যে আমার ডকুমেন্ট, ঠিক আছে? তাহলে ওনারা তোমাকে অ্যাড করে দিবে আর বইও দিবে। সবাই পেয়েছে, তুমিও পাবা, দুশ্চিন্তার কিছু নাই। নাম্বার আছে? ভর্তি হওয়ার পরে কোনো নাম্বার পেয়েছো? যোগাযোগ করবা, যোগাযোগ করবা, তাহলে গিয়ে সমাধান পাবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এই যে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ওইদিকে সুতা চলে যাচ্ছে, খুলে যাচ্ছে, আর এইদিকে পিছনে নতুন সুতা তৈরি হচ্ছে। এই যে কন্টিনিউয়াসলি ওইদিকে খুলতেছে আর এইদিকে সুতা তৈরি হচ্ছে, এই সুতাটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। এই সুতাটা কন্টিনিউয়াসলি সামনের দিকে বৃদ্ধি পেতে থাকে, 5 থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পেতে থাকে কন্টিনিউয়াসলি, তাই এটাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয়। বাট এখানে আরেকটা ঝামেলা হবে, আসো ঝামেলাটা দেখি। আমরা মনে রাখবো সুতা সব সময় 5 থেকে 3-র দিকে বৃদ্ধি পেতে পারে, এর ব্যতিক্রম হতে পারে না। নিচের দিকে আসো, এটা তো উপরের সুতাটা, এই জায়গায় খেয়াল করো, আমি আবার বলছি এই জায়গাটা, ওই যে হেলিকেজ এনজাইম দেখা যায়, ও ওইদিকে খুলে দিয়ে যাচ্ছে, আর পেছনে পেছনে নতুন সুতা তৈরি হতে হতে সামনে আগায় যাচ্ছে। বাট নিচের ব্যাপারটা এমন না। নিচের ঘটনাটা এরকম, ওপরের সুতার ডিরেকশন, নিচের সুতার ডিরেকশন উল্টা। তোমরা পড়েছো, একটা সুতা হচ্ছে 5 থেকে 3, তাহলে নিচেটা হলো 3 থেকে 5। উপরটা যদি 5 থেকে 3 হয়, নিচেরটা 3 থেকে 5 হয়, উল্টা হয়। তো উপরের সুতাটা ওর নিজের সিস্টেম অনুযায়ী 5 থেকে 3-র দিকে কন্টিনিউয়াসলি বাড়তে থাকতেছে ওই দিকে, নিচের সুতাটা ওই দিকে বাড়তে পারবে না, এই দিকে বাড়তে হবে। এবং এই দিকে বৃদ্ধি পাইতে গেলে তার যে সমস্যা, পজ করলাম, এবার দেখো, এইখানে প্রাইমার বসেছে, এবং এইখানে প্রাইমার বসে এই সুতাটা ওই দিকে বৃদ্ধি পাচ্ছে, ডিরেকশন উল্টা হবে। উপরের সুতাটা ওই দিক থেকে এই দিকে আসতেছে, তাহলে নিচের সুতা এই দিক থেকে ওই দিকে যাবে, এবং তাই যাচ্ছে। কিন্তু এখন তোমাদেরকে আমি বই দেখাই আর বইয়ের জিনিসটা পড়াই, বইয়ের ছবিটা বোঝাই, হ্যাঁ? আসো, ছবিটা চেনার চেষ্টা করো। এই যে সুতা খুলে গেছে, এই যে প্রাইমেজ, এই যে প্রাইমার, প্রাইমার, এবং এই প্রাইমারকে ভিত্তি করেই এই যে দেখো নতুন ডিএনএ তৈরি হচ্ছে, এই যে সামনে আগায় যাচ্ছে। এই হচ্ছে হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম এদিকে যাচ্ছে, আর নতুন সুতা পিছে পিছে বৃদ্ধি হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, নিচের সুতাটাতে প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করে দিয়েছে এই জায়গায়, নট এই জায়গায়। উপরের সুতার এক জায়গায় প্রাইমার তৈরি হয়েছে, নিচের সুতা এই জায়গায় প্রাইমার তৈরি হয়েছে। এই জায়গায় কেন তৈরি হয়েছে? কারণ প্রাইমার শুধু এই 3 প্রাইম প্রান্তেই যুক্ত হয়। উপরের সুতার এইটা ছিল 3 প্রাইম প্রান্ত, আর নিচের সুতার এই পাশটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা 5 প্রাইম, তাহলে এই দিকটা 3 প্রাইম। তো ওর নিয়ম হচ্ছে ও শুধু 3 প্রাইমেই যুক্ত হতে পারে।
তাই উপরে সে এইখানে যুক্ত হয়েছে এই যে থ্রি প্রাইমের এখানে, কিন্তু নিচে সে এইখানে যুক্ত হতে পারে নাই, এর বদলে এই জায়গায় তৈরি হয়েছে, কারণ এই জায়গায় এখানে থ্রি প্রাইম। তো এই থ্রি প্রাইমের এই জায়গায় যে প্রাইমার তৈরি হলো, প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করে দিল, সেই প্রাইমারটা নতুন সুতা এই দিকে তৈরি করে, তৈরি করতে হবে, কারণ এটা হলো থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকেই বাড়ে। তাহলে এই যে এই দিকে সুতাটা তৈরি হলো, নিচে আসো, এই যে এতখানি সুতা তৈরি হয়েছে। এখন দেখো ভাইয়া, এটা হলো মাতৃসূত্রক, মাতৃসূত্রক ছাড়া তো অপত্য সূত্রক তৈরি হতে পারবে না। তাহলে মাতৃসূত্রক তো এখানে শেষ, তাহলে এই জায়গার নতুন সুতা তৈরির কাহিনীও শেষ। এই জায়গাটুকু দেখো জাস্ট, এইটুকু মাতৃসূত্রকের জন্য এইটুকু নতুন সূত্রক তৈরি হয়েছে, মাতৃসূত্রক শেষ, তাই এইখানে কাজও শেষ। বাট আমি যদি খেয়াল করি, আমার যত হেলিকেজ এনজাইম সামনে আগায় যাচ্ছে, তত আমার দুই সূত্রক ডিএনএ এক সূত্রক হয়ে যাচ্ছে। এই যে প্রথম ধাপে এইটুকু নতুন সূত্রক তৈরি করার পরে, পেছনে দেখো আবার নতুন করে সুতা তৈরি হয়েছে, পেছনে নতুন করে সুতা খুলে গেছে, তাই এখানে নতুন করে প্রাইমার তৈরি হয়ে আবার নতুন করে ডিএনএ তৈরি হয়েছে। মানে উপরেরটা যেমন কন্টিনিউয়াসলি সামনে বাড়তে পারতেছে, নিচেরটা কিন্তু কন্টিনিউয়াসলি এইদিকে বাড়তে পারতেছে না, তার রাস্তা এইদিকে, কিন্তু নতুন সূত্র খুলে যাচ্ছে সামনের দিকে। তাই এই জায়গায় বসে এতটুকু কাজ করার পরে তাকে আবার পেছনে এসে বসে আবার এতটুকু কাজ করতে হচ্ছে। এইটুকু কাজ করতে করতে সামনে সুতা আরো আগায় গেছে, তখন সে আবার এইখানে এসে বসেছে, এখান থেকে আবার সামনের দিকে আগাচ্ছে, উল্টা হচ্ছে এই জিনিসটা। ভিডিওতে দেখে আস। তাহলে এই যে প্রাইমার বসলো এবং ওই দিকে নতুন সুতা তৈরি করলো, ততক্ষণে কিন্তু এই দিকে মাতৃসূত্র খুলে গেছে, এবং এই সূত্রকে খন্ড খন্ড ডিএনএ তৈরি হয়, তাই এগুলাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এবং এই খন্ড খন্ড ডিএনএ এর নামকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এটা আমরা আবারও পাবো এই দেখো এই দিকে এসে আবার নতুন করে প্রাইমার তৈরি হবে, এবং সেই প্রাইমার এইখান থেকে এইটুকু রাস্তা নতুন করে তৈরি করবে, ওইদিকে তো করা হয়ে গেছে, বাকি থাকলো এইটুকু, এখন এইটুকু কাভার করে দিবে। এইটুকু তৈরি করতে যে সময় লাগবে, সেই সময়ে এইদিকে আবার মাতৃসূত্রকের স্ট্র্যান্ড খুলে যাবে। দেখো এটা কিন্তু এইদিকে কাভার করা শেষ, আমরা এই কাজ করতে করতে দেখেছি পিছনের দিকে রাস্তা খুলে গেছে, তখন প্রাইমার এসে আবার পিছনে প্রাইমারের এনজাইম আবার প্রাইমার তৈরি করবে, এবং আবার ওই ঘটনা রিপিট হবে। তাহলে আমরা উপরের সুতাটা যেমন দেখলাম যে উপর থেকে কন্টিনিউয়াসলি সামনের দিকে বাড়তে পারতেছিল, নিচেরটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে পারে না, ওকে প্রত্যেক 2 মিনিট বা 1 মিনিট পর পর পেছনের দিকে এসে প্রাইমার তৈরি করে সামনে একটুখানি ডিএনএ তৈরি করে দিতে হয়। এই যে খন্ড খন্ড আকারে ডিএনএ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ল্যাগিং, এই খন্ডগুলাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। হ্যাঁ, জিনিসটাকে আবার আমরা নর্মাল স্পিডে দেখাই। পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড এনে উপরে, এটা কিন্তু লিডিং স্ট্র্যান্ড, এটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড। হ্যাঁ, এই সিস্টেম চলতেই থাকবে ভাইয়া যতক্ষণ না শেষ হয়েছে। তাহলে ও যে সামনে যাচ্ছে লিডিং স্ট্র্যান্ড, কারণ কন্টিনিউয়াসলি এই সুতাতে একবারই প্রাইমার তৈরি হয়, এবং সেই প্রাইমার এই যে পেছনে পেছনে যাবে আর কাজ করে দিয়ে যাবে। কিন্তু এরা তো ওই দিকে কাজ করে, ওর মুখ ওই দিকে, তো সে এতটুকু কাজ করার পরে তার দেখে যে কাজের জায়গা শেষ, উল্টা দিকে ঘুরে দেখে এই দিকে কাজের জায়গা তৈরি হয়েছে, তখন সে আবার এই সাইডে আসে, এসে এখান থেকে আবার কাজ করে, কাজ করে করে আগাচ্ছে, আগাতে আগাতে দেখে আরে এখানে তো আবার রাস্তা শেষ, তাহলে এখন কোন কাজ করব, পেছনে ঘুরে দেখে আরে কাজের ক্ষেত্র পেছনে সৃষ্টি হয়েছে, তখন এইটা কমপ্লিট করে দিয়ে আবার পেছনে আসে, আবার প্রাইমার তৈরি করে।
প্রাইমার তৈরি হলে আবার এইটুকু অংশ কভার করে। এইভাবে ল্যাগ করতে করতে আগায়। তোমরা যখন ভিডিও দেখো, ভিডিও আটকে আটকে যায়। ভিডিও আটকে আটকে যাওয়াকে কি বলে জানো? তোমার ভিডিও কি করতেছে? ওটাকে বলা হয় ল্যাগ করতেছে। তুমি বলতে পারো যে ভাইরে ভিডিও দেখতেছিলাম, 1000 বার ল্যাগ করতেছে। ল্যাগ, আটকে যাওয়া। তো যেহেতু এই দ্বিতীয় সূত্রটা আটকে আটকে তৈরি হয়, তাই এই সূত্রটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। উপরেরটাকে বলে লিডিং স্ট্র্যান্ড, সে কন্টিনিউয়াসলি সামনের দিকে বাড়ে। আর নিচেরটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, কারণ সে আটকে আটকে বাড়ে। এবং এই ল্যাগিং স্ট্র্যান্ডের প্রত্যেক ডিএনএ খণ্ডককে বলা হয় ওকাজাকি খণ্ড। একজন সায়েন্টিস্ট, জাপানি, উনি এটা আবিষ্কার করেছিলেন। এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। এবং সবশেষে তোমরা বলো তো, এই জিনিসটার নাম, এই নীল অংশের জিনিসটার নাম কি ছিল? এটা আরএনএ প্রাইমার, তাই না? এখন একটা ডিএনএ এর মধ্যে কি একটা আরএনএ থাকতে পারে? এই জায়গাটুকু ছিল প্রাইমার, আরএনএ প্রাইমার। তো ডিএনএ যখন বানানো শেষ, তখন এই প্রাইমারটাকে এখান থেকে উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার জন্য এনজাইম আছে, সেই এনজাইম এসে প্রাইমারটাকে উঠাই দেয় এবং ওই গ্যাপটাকে আরেকবার ডিএনএ এর নিউক্লিওটাইড দ্বারা পূরণ করে দেয়। মনে করো ATCG এগুলো দিয়ে পূরণ করে দেয়, দিয়ে আঠা দিয়ে জোড়া লাগায় দেয়। আঠা হলো লাইগেজ। এভাবে দুটো নতুন সুতা তৈরি হলো। উপরেরটা ছিল লিডিং স্ট্র্যান্ড, নিচেরটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড। আসো আমরা বইয়ের বাকি অংশটুকু পড়ি এবং দেখি ওখানে কি বলেছে। তো আমরা ছিলাম DNA পলিমারেজ 3, যে এনজাইমের কথা খুবই ইজি, যে এই এনজাইম ছাঁচ ডিএনএ এর কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত করে এবং নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। রেপ্লিকেশন শেষ না হওয়া পর্যন্ত একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতেই থাকে। এখানে দেখো কেবলমাত্র 5 থেকে 3 প্রাইম এই দিকেই ডিএনএ তৈরি হতে পারে। তাই নতুন সুতা দুইটা বিপরীতমুখী ভাবে বৃদ্ধি পায়। তোমরা ভিডিওতে দেখলা সুতা দুটা কি একই দিকে বৃদ্ধি পাচ্ছিল না বিপরীত দিকে? উপরেরটা ওই দিকে যাচ্ছিল আর নিচেরটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, তাই না? তাহলে নতুন সূত্রক দুইটা বিপরীতমুখী ভাবে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে একটা আর একটার সাথে উল্টো ভাবে অবস্থান করে। এই দুটা সুতার একটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, একটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই সংজ্ঞা দুটা পরীক্ষায় আসে, তোমরা লিখে রাখতে পারো যে নতুন ডিএনএ রেপ্লিকেশনের সময় নতুন যে সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্রক। আর যে সূত্রটা রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় ল্যাগিং সূত্রক। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো এবং জিজ্ঞাসা করব, দেখি তোমরা বুঝেছো কিনা বা পারতেছো কিনা। তো এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের একটা ছোট্ট ছবি। তোমরা আমাকে বলতে পারো যে এই ছবিতে এইটা এ, এগুলা বি সূত্রক, এটা হ্যাঁ, সবুজটা সি, এখানে একটা এনজাইম দিলাম,
সেই এনজাইমটা হলো ডি। আমি কয়েকটা কোশ্চেন করব, তোমরা উত্তর দিবা, হ্যাঁ? প্রথমে বলো, এখানে লিডিং স্ট্র্যান্ড কোনটা? এ, বি, সি, ডি? এ। ওকে। তোমরা বলো এখানে প্রাইমার কোনটা? ছোট ছোট যে জিনিসগুলো প্রত্যেকবার এসে এখানে বসেছে, এটা হচ্ছে প্রাইমার, মানে সি। ঠিক আছে। এখানে ওকাজাকি খণ্ড বলা হবে কোনটাকে? বুঝছো তো? ল্যাগিং স্ট্র্যান্ডে যে খণ্ড খণ্ড ডিএনএ অংশগুলো, এগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। আচ্ছা। এরপরে এখানে হাইড্রোজেন বন্ড ভেঙে দিচ্ছে যে এনজাইম, মানে হেলিকেজ, সে কোনটা? ডি। ওকে। এই তো তাহলে ধরতে পারছো। ওকে, এরপরে তোমরা ভিডিওটা দেখিও, গ্রুপে দেওয়া আছে, দুইবার দেখিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসো, আমরা একটা একটা করে আগের সামনের পয়েন্টে যাই। আচ্ছা, এটা লাগবে না। দেখো, প্রতিটি খণ্ডের জন্য একটা করে প্রাইমার ব্যবহৃত হয় কোন জায়গায়? ল্যাগিং স্ট্র্যান্ডে, হ্যাঁ। প্রত্যেকটা খণ্ডের জন্য একটা করে প্রাইমার লাগে। ডিএনএ পলিমারেজ ওয়ান, আমরা ডিএনএ পলিমারেজ থ্রির কাজ দেখেছিলাম। ডিএনএ পলিমারেজ ওয়ান প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। ডিএনএ পলিমারেজ ওয়ান প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। আচ্ছা, এটা কাজ করছে না। আচ্ছা, যাই হোক, আমরা একটু এই কথাটা তোমরা দেখো আরেকবার। এটা ক্লাস শুরু হওয়ার 1-1.5 ঘন্টার পরে ওর জীবন বের হয়ে যায়, আর পারে না, বলে আর পারি না, বড্ড হয়রান লাগে, হ্যাং করে, তাই না? তা আমি বলছিলাম যে ল্যাগিং স্ট্র্যান্ডে যে প্রাইমার গুলো থাকে, হুম, সে প্রাইমার গুলো কিসের মাধ্যমে আলাদা হয়ে যায়, কিসের মাধ্যমে ওই ডিএনএ থেকে সরে যায়? সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ একের মাধ্যমে। এনজাইমটার নাম মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে যদি ছবি দেখো, হ্যাঁ, এই যে আমরা এখানে সবুজ বলতে যাদেরকে দেখছি, এই সবুজ রঙের প্রাইমার তো এখানে থাকতে পারবে না, কারণ সে তো আরএনএ, আর আমরা বানাচ্ছি ডিএনএ, তো তাকে সরাই দিব আমরা, তাকে সরাই দিব, সরাই দিব। কোন এনজাইম এটা সরাই দিবে? সেই এনজাইমের নাম হচ্ছে পলিমারেজ ওয়ান, ডিএনএ পলিমারেজ ওয়ান। ডিএনএ পলিমারেজ থ্রি এই সুতাগুলা বানাচ্ছে, আর ডিএনএ পলিমারেজ ওয়ান এই গ্যাপ গুলা পূরণ করে দেবে, প্রাইমারকে সরাই দিয়ে ওই জায়গায় সাধারণ ডিএনএ এনে যুক্ত করে দিবে। ঠিক আছে। আর এটা আমরা আগেই দেখেছি যে যে খন্ড খন্ড ডিএনএ তৈরি হয় ওটাকে বলে ওকাজাকি খন্ড। কোন এনজাইম এদেরকে লাগায় দেয়? লাইগেজ এনজাইম। দেখো, আমাদের কিন্তু ডিএনএ তৈরি হওয়া শেষ, আমাদের মেইন প্রশ্নের অংশটুকুই শেষ। এরপরে আমরা এখন ডিএনএ প্রুফ রিডিং করব। এটা খুবই ছোট্ট একটা জিনিস, এটা আমরা দেখছি। তার আগে আমরা রিপিট করি। রিপিট করার জন্য প্রস্তুত? আমরা দুটা ধাপ পড়লাম ডিএনএ রেপ্লিকেশনের। প্রথম ধাপে আমরা দ্বিসূত্রক ডিএনএ কে একক সূত্রক ডিএনএ তে রূপান্তর করেছি, আর দ্বিতীয় ধাপে আমরা নতুন সূত্রক তৈরি করেছি। প্রথম ধাপে দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক ডিএনএ রূপান্তরের কথাগুলো যেগুলো ছিল আমি রিপিট করছি। প্রথমে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে? এটার জন্য ডিএনএ তে একটা সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে। বলো তো ওই সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সকে কি বলা হয়? যেখান থেকে রেপ্লিকেশনের সূত্রপাত হয় ওই জায়গাটাকে বলে হয় অরি। ভেরি গুড। দেন বলো, ওই অরিতে কোন এনজাইম এসে যুক্ত হয়? শুরুতেই হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য হেলিকেজ এনজাইম এসে যুক্ত হয়। ভেরি গুড। হেলিকেজ এনজাইম এসে হাইড্রোজেন বন্ড ভেঙে দ্বিসূত্রক ডিএনএ কে একক সূত্রে রূপান্তর করে। কিন্তু এই যে পেঁচানো সুতা জড়তার কারণে আবার প্যাঁচ লেগে যেতে চায়, জড়ো হতে চায়,
ওটা থেকে বাধা দেবে কোন এনজাইম? টপো আইসোমারেজ। ভেরি গুড। টপো আইসোমারেজ। প্রথমে বারবার বলছে এসএসবিপির সাথে মিলাই ফেলো না। প্যাঁচ খুলে দেওয়া ডিএনএ সূত্রক যেন আবার প্যাঁচ লেগে না যায়, এজন্য বাধা দেয় টপো আইসোমারেজ। আদি কোষে এই কাজটা করে গাইরেস। আর ভেঙে দেওয়া হাইড্রোজেন বন্ড আবার যেন তৈরি হয়ে এক সূত্রক ডিএনএ যেন আগের মতো দ্বিসূত্রক হয়ে যেতে না পারে, সেজন্য কাজ করে এসএসবিপি। ঠিক আছে, এই তো গেল। এবং রেপ্লিকেশনের সময় অরিতে যে ফোলানো গঠন দেখা যায় ওটাকে বলে অরি। ওকে। দেন আসো সম্পূরক সূত্রক তৈরি। সম্পূরক সূত্রকের প্রথমে আমরা দেখেছি ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন সূত্রক তৈরির প্রধান এনজাইম। সেই এনজাইমটা 3 প্রাইম প্রান্তে যুক্ত হয় এবং 5 থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ তৈরির কাজ কন্টিনিউ করে। ঠিক আছে। তারপরে আমরা দেখেছি আরএনএ প্রাইমেজ নামের একটা এনজাইম আরএনএ প্রাইমার নামের একটা গঠন তৈরি করে দেয়, ছোট্ট গঠন। কতগুলা নিউক্লিওটাইড নিয়ে একটা প্রাইমার তৈরি হয় বলো দেখি? 10 থেকে 60। গুড। তাহলে 10 থেকে 60টা নিউক্লিওটাইড নিয়ে একটা প্রাইমার তৈরি হয়। সেই প্রাইমারের 3 প্রাইম প্রান্তে এসে ডিএনএ পলিমারেজ, কত নম্বর ডিএনএ পলিমারেজ কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করে? গুড। 3 নম্বর ডিএনএ পলিমারেজ 3। হ্যাঁ, মাতৃসূত্রক দেখে দেখে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড এনে সূত্র তৈরি করা কাজটা শুরু করে। নতুন সুতা তৈরি হয় দুইটা। দুইটা সুতা বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে। একটা সুতা আছে যেটা রেপ্লিকেশন ফর্কের দিকে নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পায়। এই সুতার নাম কি? মনে রাখবা, রেপ্লিকেশন ফর্কের দিকে যে বৃদ্ধি পায় তার নাম হলো লিডিং সূত্রক। আর তাহলে রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে খন্ড খন্ড আকারে যে সূত্রক তৈরি হয় সেটার নাম হচ্ছে ল্যাগিং সূত্রক, তাই না? ওকে। লিডিং আর ল্যাগিং হলো রেপ্লিকেশনের শেষের দিকে এই ল্যাগিং সূত্রকের মাঝে মাঝে যে প্রাইমার গুলা বসে আছে, অনেকগুলা প্রাইমার এখানে সংযুক্ত হয়েছিল, সেই প্রাইমারকে উঠায় দেয় ডিএনএ পলিমারেজ কত নম্বর? 1 নম্বর। ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে ভাইয়া। সেই প্রাইমারকে সরিয়ে দেয় এবং ওই জায়গায় যে গ্যাপ হয় সেই গ্যাপ গুলাকে নতুন নিউক্লিওটাইড দিয়ে জোড়া লাগায় দেয় লাইগেজ। গুড। এই তো অনেক হয়ে গেছে, মোটামুটি শেষ। তাহলে আমাদের তো ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেল, লাইগেজ পর্যন্ত চলে আসছি। এরপরে আসলে আমাদের ভুল টুল তো হয় না। ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। নতুন স্ট্র্যান্ড তৈরির কালে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হতে পারে। যেমন এটি এর জায়গায় এসি হয়ে যেতে পারে পারে। 1000 জিনের মধ্যে একটা ভুল হতে পারে, এটা হচ্ছে ভুল হওয়ার হার। যেমন তোমার এক পেজে একটা ভুল হতে পারে, এক পেজ লিখলে, এখানে সেটা 1000 জিনের মধ্যে একটা হতে পারে। হ্যাঁ, এটা ভুল ধরার নিজস্ব ব্যবস্থা আছে। এই ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। এটা একটু মনে রাখবা, এই কথাটা বোল্ড করা গোল করে রাখো। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের সময় এটি এর জায়গায় এসি হওয়াটাকে বলা হয় মিসম্যাচ। ম্যাচ করলো না, আমরা তো জানি এ আর টি ম্যাচ করে, এখানে এসি হয়ে গেছে, এটা মিসম্যাচ হয়েছে। ভুল ধরা পড়লে তা মেরামত করার ব্যবস্থা আছে। ঠিক আছে। মিসম্যাচ থাকলে ডিএনএ পলিমারেজ 3 সামনে অগ্রসর হতে পারে না, মিসম্যাচ সংশোধন করেই সামনে অগ্রসর হয়। এখানে একটু ধাপে ধাপে আগাবো। তুমি খাতায় লিখতেছো, পরীক্ষা দিচ্ছ, খুব তাড়াতাড়ি লিখতেছো, বাংলা সৃজনশীল, লিখতে লিখতেই দেখলা আর একটা বানান ভুল লিখলাম, অমনে রেখে যাবা নাকি কেটে ঠিক করে লিখে তারপরে যাবা? প্রথম অপশন না দ্বিতীয় অপশন বলো? তোমার চোখে পড়ছে যে আমি বানানটা ভুল লিখছি, মুমূর্ষ বানান, তোমার হুরসু আর দীর্ঘ উ ভুল হয়ে গেছে। তো নর্মালি আমরা কি করি, কেটে দিয়ে ঠিক করে তারপরে যাই, যেহেতু আমার চোখে পড়ছে। ঠিক একইভাবে রেপ্লিকেশনের সময় ডিএনএ পলিমারেজ, তোমরা জানো ডিএনএ পলিমারেজ 3 এই কাজটা করে, নতুন নিউক্লিওটাইড যুক্ত করে। যদিও সে ভুল দেখতে পায়, মিসম্যাচ দেখতে পায়, সেটা সংশোধন করেই সে সামনে আগায়। বাট তবুও তোমার খাতায় তো কিছু বানান ভুল থাকে যেটা তোমার চোখে পড়ে না। সেই রকম ভুলগুলা ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2
এবং আরো কিছু প্রোটিন মিলায় রিপেয়ার কমপ্লেক্স তৈরি হয়। ওরা কোথাও কোনো ভুল ধরা পড়লে সেটা সংশোধন করে দেয়। বুঝলা তাইলে? আচ্ছা, তাহলে যেটা হলো যে আমরা প্রুফ রিডিং আর মেরামতটা দেখলাম, যে ডিএনএ তৈরির সময় ভুল হতে পারে 1,000 জিনের মধ্যে একটা জিনে, জিন তৈরির সময় ভুল হতে পারে। কিরকম ভুল? এটি এর জায়গায় এসি হয়ে যেতে পারে। এই ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। মিসম্যাচ হলে সংশোধন করার ব্যবস্থা আছে। ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটাই কোনো ভুল ধরা পড়লে ঠিক করে নেয়। যদি ঠিক করার পরেও কিছু ভুল থেকে যায়, তাহলে ডিএনএ পলিমারেজ 1 and 2 পরে আরো কিছু প্রোটিনের হেল্প নিয়ে এই ভুলগুলোকে ঠিক করে দেয়, যেন কোথাও কোনো ভুল না থাকে। বাট আমরা এতটাই আনলাকি, এত কিছুর পরেও ভুল থেকে যায়। তোমরা বলো তো, যদি এত কিছুর পরেও কোনো ভুল থেকে যায়, তখন সেটাকে কি বলে? মনে আছে? তোমাদেরকে আমি বলেছি। মিউটেশন। গুড। তাহলে আমরা বলতেছিলাম ভাইয়া যে ডিএনএ তৈরির সময় ভুল হতে পারে, সেই ভুল ঠিক করে নেওয়ার ব্যবস্থা আছে। ভুল ঠিক করে নেয় কে? ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারে যদি ভুল ঠিক করার পরেও ভুল থেকে যায়, থাকতেই পারে, সেটাকে ঠিক করে ডিএনএ পলিমারেজ 1 এবং 2। ওরা রিপেয়ার কমপ্লেক্স নামের গঠন তৈরি করে এবং রিপেয়ার করে দেয়। যদি এর পরেও ভুল থেকে যায়, সেটাকে ঠিক না করা সম্ভব হয়, সেটাকে আমরা বলি মিউটেশন। এবং এরকম মিউটেশন হলে আমাদের ক্যান্সার হতে পারে। তাই এখানে ক্যান্সারের টপিক নিয়ে আসছে। ডিএনএ এরকম অটোমেটেড ভুল তো হতেই পারে, সাথে আরো কিছু বাহ্যিক উপাদানের কারণে আমাদের এরকম ডিএনএ ড্যামেজ হতে পারে। যেমন আল্ট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, বিষাক্ত মৌল যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, কার্সিনোজেনিক পদার্থ যেগুলো ক্যান্সার সৃষ্টিতে উৎসাহ দানকারী পদার্থ, ওগুলাকে বলে কার্সিনোজেনিক পদার্থ। যেমন যদি খুব লো কোয়ালিটির প্রসাধনী সামগ্রী ইউজ করো, তোমরা মেয়েরা জান না, রাত 10টা 11টা বাজলেই তোমাদের ভাবির মোবাইলে দেখি শুধু লাইভ আসে, লাইভ। সেখানে বিভিন্ন আপুরা লাইভে এসে ফেস এর মধ্যে কি কি মাখতেছে, আর একদম দেখাচ্ছে যে দেখেন আমি পুরা ফর্সা হয়ে গেলাম। মানে ফর্সা হওয়া 2 মিনিটের ব্যাপার। আমাদের এই প্রোডাক্ট সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, যেটা একেবারে অথেন্টিক ভাবে আমেরিকান কোন ল্যাবরেটরি স্বীকৃত, আমরা সেখান থেকে এটা ইম্পোর্ট করছি, ট্রাম্প করে পাঠাইছে, হ্যাঁ পার্সোনালি। এবং সেগুলো ব্যবহার করলে যে মানে দীর্ঘস্থায়ী ফর্সা হয়ে যাবা। তো ভাইয়া, যেই মেলানিন তৈরি হয় কোষের ভেতর থেকে, তুমি কি কোনো কিছু মেখে সেই মেলানিন উৎপাদন বন্ধ করতে পারবা? সেটা জিন থেকে নির্দেশনা আসে যে মেলানিন তৈরি হতে হবে, আর তুমি বাইরে থেকে এই সেই মাখতেছো। তা এটা আসলে সম্ভব না, বুঝছো? যতই মাখো, হ্যাঁ উপরে যে লেয়ার পড়বে, সেই লেয়ার এর কারণে একটু ফর্সা দেখাইতে পারে, বাট রিয়েলি এটার কোনো ভূমিকা নাই। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে স্কিন কেয়ার করতে পারো। সেটাতে স্কিন সফট থাকবে, স্কিন সতেজ থাকবে, মোলায়েম থাকবে, ভালো লাগবে দেখতে। ফর্সা লাগা মানেই যে সুন্দর, ব্যাপারটা আসলে তা না। ঠিক আছে, যাই হোক, তাহলে এগুলো খুবই লো কোয়ালিটির কম দামি জিনিস, যেগুলো এখানে ওখানে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হয়। এগুলো থেকে 10 হাত দূরে থাকবা সব সময়, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ। তারপরে যদি বেশি বেশি গ্রিল জাতীয় খাবার খাও, মুরগি নর্মালি রান্না করে খাও সমস্যা নাই, যদি রেগুলার মুরগি পোড়ায় মানে গ্রিল বানায় খাও, সেটা থেকে তোমার ক্যান্সার হতে পারে, কারণ ওগুলো কার্সিনোজেনিক। ক্যান্সার আর টিউমারের, হ্যাঁ, এই পার্থক্য হচ্ছে আনকন্ট্রোল টিউমার হইলে সেটা কন্ট্রোলের মধ্যে থাকলে এটাকে আমরা টিউমার বলি। এটা যদি আনকন্ট্রোলড হয়ে যায়, মানে অ্যাগ্রেসিভলি আনকন্ট্রোলড, তখন ওটাকে ক্যান্সার বলা হয়, ঠিক আছে? তাহলে এগুলোর কারণে ডিএনএ ড্যামেজ হয়, মিসম্যাচের কারণে মানুষের কোলন ক্যান্সার হয়। খুবই কষ্টদায়ক ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। 2 দিন আগেই আমার এক ব্যাচমেটের মাইডে দেখলাম যে তাদের এক ব্যাচমেট, মানে আমার মেডিকেল কলেজ ফ্রেন্ড, স্কুল লাইফে একসাথে ছিলাম না আমরা, তার বাসা চাঁপাইনবাবগঞ্জ, আমার বাসা দিনাজপুর। তো আমার এই চাঁপাইনবাবগঞ্জের ফ্রেন্ড মাইডে দিয়েছে যে আমাদের এক ব্যাচমেট মারা গেছে, ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে হইলো যে আমাদের এক ব্যাচমেট, তো আমারও তো ব্যাচমেট, সেশন তো সেম,
কিভাবে মারা গেল এত অল্প বয়স, আমার বয়স মাত্র 29। জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল, বলে কোলন ক্যান্সার। বললাম কতদিন আগে, বলে 1.5 বছর আগে। এই 1.5 বছর সে বাংলাদেশ ইন্ডিয়া একাধিকবার দৌড়াদৌড়ি করছে, চিকিৎসা নিয়েছে, যেটাকে আমরা কেমোথেরাপি বলি, বাট আলটিমেটলি কোনো লাভ নাই। এই দৌড়াদৌড়ির ফলে সে 1.5 বছর বাঁচতে পারছে, হয়তো বা দৌড়াদৌড়ি না করলে 8 মাস বাঁচতো, তারপরে মারা যেত। ক্যান্সার এতটা খারাপ জিনিস। তো মানুষের এই মিসম্যাচের কারণে তো 29 বছর বয়সী ওই ছেলে কি এমন দোষ করলো যে ওর কোলন ক্যান্সার হলো? এই যে মিসম্যাচ, অটোমেটেড মিউটেশন, আমাদের কিছু করার নাই। আল্লাহ তালার কাছে আমরা সবসময় নিজেদের সুস্থতার জন্য চাইবো, আমাদের ফ্যামিলি মেম্বারদের সুস্থতার জন্য চাইবো। ঠিক আছে, এরপরে আসো জেরোডার্মা পিগমেন্টোসাম। বলো এটা কিসের অসুখ? এই দুধ লেখাই আছে, চর্মরোগ। জেরো মানে শুকনা, স্কিন একদম শুকায় যায়, কালো কালো দাগ পড়ে। জেরোডার্মা পিগমেন্টোসাম, পিগমেন্ট মানে রঞ্জক, ওখান থেকে আসছে। হ্যাঁ, এই এটাও একটা মিসম্যাচের কারণে হওয়া একটা অসুখ। আল্ট্রাভায়োলেট রে যদি পড়ে, যেটাতে মিউটেশন হতে পারছে, ফলে স্কিন ক্যান্সার হতে পারে, তাহলে জিনিসগুলো দেখলা আশা করি এগুলা হচ্ছে এমসিকিউ এর জিনিস। হ্যাঁ, ঠিক আছে। এরপরে একটু দেখো, আমরা রেপ্লিকেশন কমপ্লেক্সে যে 5 6টা, কয়টা আছে, 7টা এনজাইমের নাম আছে। এই 7টা এনজাইমের নাম পড়েছি এবং তাদের কাজ এখানে মুখস্থ করতে হবে, এগুলো এমসিকিউতে আসবে। অথবা তুমি যদি পুরা রেপ্লিকেশন প্রক্রিয়াটা মুখস্থ করতে চাও, এই এনজাইমগুলোর কাজ জানা থাকলেই হবে। টপো আইসোমারেস কি করে? ওই যে ডিএনএ কে পেঁচানো থেকে বাধা দেয়। ডিএনএ হেলিকেজ কি করে? এখানে ডিরেক্ট লেখা নাই, তোমরা মনে রাখবে হাইড্রোজেন বন্ড ভেঙে প্যাচ গুলা খুলে দেয়। প্রথমে ওর কাজই দেওয়া উচিত ছিল। ডিএনএ পলিমারেজ 3 কি করে? পরিপূরক স্ট্র্যান্ড গঠন করে। ভাই, সম্পূরক স্ট্র্যান্ড, পরিপূরক স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, অপত্য স্ট্র্যান্ড একই কথা। সম্পূরক, পরিপূরক, কমপ্লিমেন্টারি বা অপত্য সব একই কথা। এটা কে করে? ডিএনএ পলিমারেজ 3। শুধু এটাই করে না, করার সাথে সাথে প্রুফ রিডিং করে, ভুল থাকলে ঠিক করে। এসএসবিপি কি করে? ওই যে হাইড্রোজেন বন্ড নতুন করে তৈরি করে আবার যেন দ্বিসূত্রক ডিএনএ তৈরি হতে না পারে সেই কাজে বাধা দেয়, মানে দ্বিতন্ত্রী গঠন ফিরে আনতে বাধা দেয়। দেখো, আমরা ডিএনএ কে খুলে দিছিলাম, দ্বিসূত্রক ডিএনএ কে একসূত্রক বানাইছি, পুনরায় যেন দ্বিতন্ত্রী বা দ্বিসূত্রক হতে না পারে সেটাতে বাধা দেয়। লাইগেজ কি করে? লাইগেজ তো জোড়া লাগায়, তাই না? লাইগেজ ওকাজাকি খন্ডগুলাকে পরিপূরক সূত্রে মানে জোড়া লাগায়, যুক্ত করে লিখছে, আমরা মনে রাখবো জোড়া লাগায়। প্রাইমেজ কি করে? প্রাইমার তৈরি করে দেয়। আর ডিএনএ পলিমারেজ 1 কি করে? ওই যে প্রাইমারকে সরায় দেয়, ওই জায়গাটা ডিএনএ দ্বারা রিপ্লেস করে দেয়, পুরাতন জিনিস। ঠিক আছে, এই তো জীব জগতের ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব অপরিসীম, আমরা জানি, অপরিসীম। এরপর ডিএনএ থেকে প্রোটিন তৈরি, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস অন্যতম জটিলতম টপিকের একটা ব্যাপার ছিল। তোমাদের কি ধারণা আসছে ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হতে পারে? বলো তো একটু। 3 ধাপে। প্রথমে সূত্র পৃথককরণ, নতুন সূত্র তৈরি, কোনো ভুল টুল থাকলে সেটা ঠিক করা, এই তো। ওকে, মাস্টার বুক থেকে রেপ্লিকেশন প্রক্রিয়াটা লেখার মতো করে পড়ে নিতে পারো, ছবি আঁকানোর ব্যাপারটা। ছবি ছবি, ঠিক আছে, ছবিটা একটু দেখাই। ছবি এখানে যেটা আছে সেটাও দিতে পারো, আমাদের মাস্টার বুকে একটা ডায়াগ্রাম আছে সেটাও দিতে পারো। এইরকম ছবিতে এত কিছু আঁকতে হবে না, আমি যেমন আঁকছি না, এই যে এরকম দেখাইতে পারলেই হবে, বুঝছো? এইরকম যে জিনিসটা, এটাকে তোমরা তোমরা মতো করে আঁকাও। কিরকম? এই যে একটা সুতা দিবা, আর একটা সুতা আসবে, এটার মতো করে এইদিকে একটা এইদিকে একটা, প্রথমে একটু খুলানো দেখাবা, এবং এখানে হেলিকেজ এনজাইমটা মার্ক করবা। প্রাইমার বা প্রাইমেজ দিবা এই জায়গায় এই জায়গায়। পরের সূত্রকে একটু নতুন সূত্রক বানায় দেখাবা, ওটা এইদিকে আর এটা এইদিকে। ঠিক আছে, এগুলো তো সেম। পরের ছবিটাতে
একটু লম্বা করে দিতে পারো, আর এটা এইদিকে লম্বা করে দিবা, দুই ধাপে দিবা, এটাতে এক কন্টিনিউয়াসলি দিতে পারবা না। এইটুকু, দেন এইটুকু, এই ছবিটাই দিবা। তিনটা ছবি আঁকলেই যথেষ্ট। দেন দিবা এটা লিডিং স্ট্র্যান্ড এটা, আর এগুলা ল্যাগিং স্ট্র্যান্ড। এই ছবি তুমি সরলীকরণ করে আঁকবা। এত বড় দেওয়ার দরকার নেই, মানে এতগুলা ধাপ দেওয়ার দরকার নেই, তিনটা সিম্পল ধাপে তুমি সবগুলা জিনিস যদি বোঝাইতে পারো তাহলেই হবে। এই যে লিডিং, এই যে ল্যাগিং, ঠিক আছে, এই যে প্রাইমার, এই যে লাইগেজ, এই জিনিসগুলো তিন ছবিতে দেখাইলেই এনাফ। আর এটা যদি আরো সহজ করতে চাও, কারণ এটা তো লিখতেই অনেক সময় লাগবে, তাই না? আর ছবি আঁকবা কখন? ছবি যদি আঁকতেই মন চায় তাহলে আর একটা ডায়াগ্রাম আছে মাস্টার বুকে, ওটা দেখে আঁকতে পারো, ওটাও হবে বা এটাও হবে। এই ছবি পারবা। এই এত কিছু দাগ টাগ দেওয়ার দরকার নাই, অত কিছু দরকার নাই, বা এত লম্বা আঁকার দরকার নাই, তোমরা শুধু দেখাবা। তো আজকে পড়া এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা যদি না থাকে, তাহলে আগামী দিন তোমাদের পড়া হবে আমাদের ইয়ে থেকে, আরএনএ, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটা জিনিস আমরা শিখবো। সেগুলোরও কিছু ভিডিও দিব, কাল পরশুর মধ্যে দিয়ে রাখবো, ওগুলো একটু দেখে রাখো। ঠিক আছে? ওকে। ওদের মেসেজটা একটু বের করে দিন তো, কাছাকাছি। হ্যাঁ, তিনটা ছবি আঁকলেই এনাফ আর কি। হ্যাঁ ভাইয়া, তিনটা ছবি আঁকলেই এনাফ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যান্সার আর টিউমারের হ্যাঁ হ্যাঁ, 11 চ্যাপ্টার যিনি পড়াচ্ছেন ওনার বিয়ে। হ্যাঁ, সিকিউতে একটা ছবি আছে মাস্টার বুকে, ওইটা একটা ডায়াগ্রাম, ওটা অ্যাকচুয়াল ছবি না, ওটা একটা ডায়াগ্রাম। ওইটা এইভাবে আঁকলেই বেটার, আমি যেটা বইয়ের থেকে দেখাইলাম বইয়েরটার মতো করে আঁকলেই বেটার ভাই। হ্যাঁ, যদি মনে করো সিকিউ মাস্টার বুকের ছবিটা কখন যে তুমি দেখতেছো যে লেখার আর সময় নাই, 1 মিনিট আছে আর, ওই ছবি আঁকাই দিবা, কাজ চলবে আর কি। আচ্ছা, কার বিয়ে হয় হোক, তোমাদের তো টেনশন করা লাগবে না। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।